ওকে, তো আমরা এমসিকিউটাতে পরে আসছি। এই যে এমসিকিউ আমি তোমাদের সলভ করাবো, তো এমসিকিউটাতে পরে আসছি। আগে বিষয়টাকে আমি পড়িয়ে নিই, ঠিক আছে? যেটাকে আজকে আমরা পড়াতে চাইছি, যে বিষয়টাকে আমরা আজকে বেছে নিয়েছি, সেটাকে আগে পড়িয়ে নিই, তারপরে আমরা এমসিকিউতে ঢুকে যাব। তো আজকের যেই বিষয়টাকে আমরা পড়ব, তার আগে ছোট্ট একটা জায়গা একটু আমাদের বুঝে নিতে হবে। তো আজকে আমাদের অর্জুন ব্যাচের একদম প্রথম ক্লাস বলতে পারো, যেটা কিনা আমাদের 12 তারিখ থেকে ফাইনাল ক্লাস শুরু হচ্ছে, কিন্তু আজকে একটা ডেমো ক্লাস চলবে, যেটাতে তোমরা বুঝতে পারবে যে কীভাবে তোমরা ক্লাসগুলোকে পাবে, আমাদের যে লাইভ সেশনগুলো হবে নেট সেটের সেই জায়গাতে, ঠিক আছে? আর আমাদের এই ব্যাচটা অর্জুন ব্যাচ, টোটালটাই পেপার 1, একদম A to Z, বাংলা ইংলিশ দু ভাষাতেই পড়ানো হবে এবং ডিটেলসে পড়ানো হবে, কারণ এটা ফাউন্ডেশন ব্যাচ। এখানে এমন নয় যে ক্র্যাশ বা অন্য কিছু যে জাস্ট উপরি ওপর ছেড়ে দেওয়া হবে, না, এটা ফাউন্ডেশন ব্যাচ। ওকে, তো এটা আমাদের 12 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে? গুড ইভিনিং ইন্দ্রাণী। তো এটা 12 তারিখ থেকে শুরু হচ্ছে। ওকে, তো আমাদের ইউজিসি নেটের যদি আমরা এক্সামগুলোতে দেখি, তো এটা আমি প্রত্যেকটি ডেমো ক্লাসেই আমি জানাই যে দেখো, আমাদের ইউজিসি নেটের যে এক্সামগুলো হয়, তার মধ্যে পেপার 1 বা পেপার 2 যেভাবেই ধরি না কেন, সেখানে কিন্তু 93% কিন্তু ফেল করে। এটা তোমাদেরও জানা, ঠিক আছে? 93% এখানে কিন্তু ফেল করে, 93 বা 92% এখানে কিন্তু ফেল করেই করে। কারণটা হচ্ছে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পারি যে এই যে ফেল যে করে, তার কারণ খুবই সিম্পল। কারণটা হচ্ছে যে আগের থেকে প্রিপারেশন নেয় না, যেটা তোমরা অনেকেই এখন করছো, তাই না? আগের থেকে প্রিপারেশন নিচ্ছ না, সঠিক সময় সঠিক প্রস্তুতি না নেওয়া। কারণ হচ্ছে ইউজিসি নেট শুধু এই রকম পরীক্ষা নয় যে 1-2 মাস পড়ে নিলাম বাস হয়ে গেল। কোনো পরীক্ষাতেই 1-2 মাস পড়ে কখনোই কোয়ালিফাই করা সম্ভব নয়, যে কোনো পরীক্ষা হোক। তো ইউজিসি নেট তো সেই জায়গাতে মানে ধারে কাছেও নেই, কারণ এখানে তোমাকে ন্যূনতম তোমার হাতে 7 মাস 6 মাস 7 মাস তো দরকার হবে, নাহলে পুরো বিষয়টাকে তুমি কখনোই ক্যাপচার করতে পারবে না, ঠিক আছে? তো তো এই জায়গাতে হাতে সেই সময়টাকে রেখে প্রিপারেশনটাকে শুরু করতে হবে। না হলে তথাকথিতভাবে দেখবো যে হিন্দি মিডিয়াম, দেখবি হিন্দি মিডিয়ামের যে ধরনের ইউটিউব চ্যানেলগুলো হয়, দেখবি কত স্টুডেন্ট ওখানে থাকে বলো তো, এবং কত অ্যাক্টিভলি যুক্ত থাকে। তথাকথিতভাবে আমি তো পড়াই, আমাদের বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা কিন্তু অতটা অ্যাক্টিভ থাকে না, কারণ একটা হয়তো বা ভয় বা যেভাবে হোক যে হয়তো বা পারবো না, আর যেহেতু আমাদের একটা নির্দিষ্ট টার্গেট ওই এসএসসির মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়, যার ফলে আমরা হয়তো বা নেট সেট বা এই ধরনের জায়গাগুলোতে ইনভেস্ট করতে চাই না সময়, যেই কারণেই হোক। কিন্তু ইনভেস্ট তো করতে হবে, কারণ পরিস্থিতি তো সব জায়গাতে সমান নয়। তো সেই জায়গাগুলোকে মাথায় রেখে মিনিমাম 6 থেকে 7 মাস কিন্তু চেষ্টা করবে তোমাদের যে প্রিপারেশনটা আছে সেটাকে কন্টিনিউ করবার, ঠিক আছে? তো অনেকেই হয়তো বা মাঝ পথেই ছেড়ে দাও, চেষ্টা করবে মাঝ পথে না ছেড়ে একদম প্রপার ম্যানারে মূলত প্রিপারেশনটাকে নেওয়ার। ওকে, তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সব থেকে আমাদের রিসার্চ অ্যাপটিটিউডে ধরা হয়, মানে অনেক ক্ষেত্রেই দেখি অনেক স্টুডেন্টরা কমেন্ট করে থাকে যে এটা একটা কঠিন টপিক, পজিটিভিজম অ্যান্ড পোস্ট পজিটিভিস্টিক অ্যাপ্রোচ। এটা বেসিক্যালি আমাদের রিসার্চের মেথোডোলজির মধ্যে পড়ে, ঠিক? এবার অনেক স্টুডেন্ট আমি দেখি লিখে থাকে যে এই জায়গাগুলো সে বোঝে না বা এই জায়গাগুলো বুঝতে অসুবিধা হয়। তো যেহেতু এটা ডেমো ক্লাস, যে কিভাবে আমি বোঝাবো, লাইভ ক্লাসগুলো এভাবেই হবে, এইভাবেই আমাকে দেখতে পারবে, এইভাবেই ক্লাসেসগুলো হবে যে যখন তোমরা অ্যাডমিশন নেবে। তো সেইগুলোতে কিভাবে পড়ানো হবে সেটা তোমরা বুঝতে পারবে, এবং যেহেতু কঠিন টপিক অনেকেই বলে থাকো, তো এইটা যদি আমি তোমাদেরকে বোঝাতে পারি, তার মানে বাকিগুলোও বোঝাতে পারবো। তো এই জায়গাগুলোর ওপরে ফোকাস করে মূলত এই টপিকটার উপরে একটু আমি জোর দিয়েছি, যেন কিনা তোমরা সহজেই বুঝতে পারো। আর যারা ধরে নাও যে পড়ছো রেগুলার বেসিসে, তাদের তো এটা তো ক্লিয়ার হবেই হবে। তো পজিটিভিজম বা পোস্ট পজিটিভিস্টিক অ্যাপ্রোচ, পজিটিভিজম শব্দটাকে যখনই আমরা ব্যবহার করি রিসার্চের ক্ষেত্রে, প্রথমে আমাদের রিসার্চের একটা টার্ম আসে, রিসার্চ মানে কি আবার খোঁজা, আবার সার্চ মানে কি খোঁজা, মানে আবার খোঁজা আবার খোঁজা আবার খোঁজা। কেন আবার খুঁজবো আমরা? কারণটা হচ্ছে অলরেডি যে রিসার্চার বা অলরেডি আমার আগের গবেষক যে বিষয়টা নিয়ে গবেষণা করেছেন বা তিনি যে বিষয়টাকে দেখিয়েছেন, সেটা এক্স্যাক্ট হয়তো বা তথাকথিতভাবে একদম অ্যাকুরেটলি তিনি হয়তো বা দেখাননি, বা এমন কিছু আছে যিনি গ্যাপ ছেড়ে গেছেন, যেটাকে এখন আমার সেটাকে পূর্ণ করার দায়িত্ব রয়েছে, যে সেটা যে কোনো টপিকের ওপরে হতে পারে, যে কোনো বিষয় নিয়ে হতে পারে, ঠিক? তো রিসার্চারেরা রিসার্চ এর জন্যই করেন, সেই টপিকটাকে পূর্ণতা দেওয়ার জন্য।
যে ওই যে টপিকটা যেটা আগেও হয়তো বা গবেষণা হয়েছে কিন্তু তার মধ্যে কিছু রয়ে গেছে যেগুলো নিয়ে আলোচনা হয়নি, সেগুলোকে আলোচনা করে সেটাকে একটা পূর্ণতা দেওয়া, যেন সেই বিষয়টা পরবর্তীকালে স্টুডেন্টদের সামনে বা পরবর্তী যারা রিডাররা আছে তাদের সামনে উন্মুক্ত থাকে এবং সেখান থেকেও যেন নতুন প্রশ্ন জাগ্রত হয়। এবার এই যে প্রশ্ন জেগে ওঠার বা এই যে রিসার্চ করার কতগুলো পদ্ধতি আছে, কতগুলো মেথড আছে, কতগুলো টেকনিক আছে। যেমন আমরা যখন কোনো একটা কাজ করি দেখবে কিছু কিছু আমরা টেকনিককে ব্যবহার করি, কিছু টেকনিক ব্যবহার করি। যেমন আমি ধরে নিচ্ছি, সাপোজ ধরে নাও যে আমি মূলত কিছু বাড়ির পাশের আবর্জনা আছে, ওগুলোকে আমি তুলবো। তো আমি কী টেকনিক ব্যবহার করতে পারি? প্রথমে হাতে গ্লাভস পরে নিলাম, ঠিক আছে। তারপরে আমি ভাবলাম যে আচ্ছা বড় বড় যেগুলো বজ্র পদার্থ ওগুলোকে আগে তুলবো, তারপরে ছোটোগুলো তুলবো, তাহলে সেই ক্ষেত্রে তাড়াতাড়ি হবে। এটা ধরে আমি একটা মেথড বা টেকনিক ব্যবহার করলাম বা একটা আমি পদ্ধতি ব্যবহার করলাম এবং সেই অনুসারে করতে গিয়ে দেখলাম হ্যাঁ সত্যি তো, বড় আবর্জনাগুলোকে যখন আমি আগে তুলে নিচ্ছি তারপরে যখন ছোটোগুলোকে তুলছি, কাজটা তো বেশ এগিয়ে যাচ্ছে, বেশ ভালোভাবে এগোচ্ছে। তো এই যে টেকনিকগুলো, এই যে মেথডগুলো, এগুলোর মাধ্যমে আমরা একটা কাজকে পরিপূর্ণতা দান করে থাকি, ঠিক তেমনি এবার এটা আমাদের রিসার্চের ক্ষেত্রে অ্যাপ্লাই করো। রিসার্চের ক্ষেত্রেও আমরা কি করি? টেকনিককে ব্যবহার করি, মেথডকে ব্যবহার করি, ঠিক আছে। তো এই মেথডগুলোকে ব্যবহার করে আমরা রিসার্চের একদম ভেতরে ঢোকার চেষ্টা করি। তার মধ্যেই আমাদের কিছু মেথড আছে, তার মধ্যে আমাদের কিছু মেথড আমরা দেখতে পারি। একটা হচ্ছে পজিটিভিজম, পোস্ট পজিটিভিস্টিক অ্যাপ্রোচ। এবার এই পজিটিভিজমে ঢোকার আগে আমি একদম সোজা সাপটাভাবে একদম গল্পের ছলে বুঝিয়ে দেবো, ঠিক আছে, যেন কিনা গল্প করতে করতে ক্লাসটা টোটালটা তোমাদের সম্পূর্ণ বুঝতে পারো বা সম্পূর্ণ জায়গাগুলোকে ধরতে পারো। গল্পের ছলেই যেন তোমরা সম্পূর্ণটাকে করতে পারো। তো এটাকে বোঝার জায়গার আগে আমাদের কতগুলো টার্মকে ধরতে হবে। তার মধ্যে একটা টার্ম হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে মেটাফিজিক্স। এই যে দেখো মেটাফিজিক্স। এবার এই মেটাফিজিক্স টার্মটা কী বলো তো? এটা হচ্ছে আমাদের ফিলসফি বা দর্শনের একটা বলতে পারি একটা ব্রাঞ্চ, যেটা মূলত কি করে, যেটা কোনো একটা বিষয়ের অস্তিত্ব নিয়ে কথা বলে, কোনো একটা বিষয়কে কতটুকু আমরা জানি সেই জায়গাগুলোকে নিয়ে কথা বলে, তার সময়কাল নিয়ে কথা বলে। এই সমস্ত কিছু কিন্তু মেটাফিজিক্যাল এসপেক্টে ধরি আমরা, ঠিক। এই যে জায়গাটা, এই মেটাফিজিক্স কিন্তু কানেক্টেড রয়েছে এপিস্টেমোলজির সাথে, যেটা আমাদের রিসার্চের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, ঠিক। এবার প্রত্যেকটাকে আমি ডিফাইন করে করে যাব যে এই এপিস্টেমোলজি বলতে তাহলে কি বুঝি। এই টার্মগুলো দেখবে খুবই ইম্পর্টেন্ট, কারণ এই টার্মগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। যারা যারা এবারের পরীক্ষা দিয়েছো, এই যে 2025-এর যে ফর্ম ফিল আপটা হয়েছিল সেটা তো এই তো কমপ্লিট হয়ে গেল 7 তারিখের দিকে। তো যারা যারা পরীক্ষাটা দিয়েছো আশা করি সবাই আন্দাজ করতে পেরেছো কী ধরনের প্রশ্ন আসে। এবার এইটাতে যদি আমরা ঢুকি তাহলে প্রথমে একটা টার্ম পাবো আমরা এপিস্টেমোলজি। এটা রিসার্চের সাথে খুবই কানেক্টেড। কীভাবে? এপিস্টেমোলজি বলতে বোঝায় স্টাডি অফ নলেজ। যেমন ধরে নাও, আমি খুব আগে উদাহরণ দিয়েছিলাম, যারা পুরনো স্টুডেন্ট রয়েছে তারা জানো, আমি বারবার আমাদের চেনা পরিচিত বিষয়কেই উদাহরণ হিসাবে নিই। তো এখানে দেখো আমি ধরে নাও নিলাম গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে। তো গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন, ঠিক। এই যে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, এই ধরে নাও এই সম্পর্কে এবার তুমি জানবে, ঠিক। এবং এই বিষয়টাকে জেনে এর কি কি সুবিধে আছে, কি কি অসুবিধে, সুবিধে তো নেই কিন্তু অসুবিধে আছে, তো সেইগুলোকে তুমি জানবে। তার ভেতরের কি কাঠামোটাকে জানবে, যেটা কিভাবে হচ্ছে এবং কিভাবে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি। তো এই যে তুমি একটা বিষয়কে নিয়ে স্টাডি করছো, এটাই হচ্ছে এপিস্টেমোলজিক্যাল অ্যাপ্রোচ, ঠিক। এটা সাধারণত কি করে, কোনো একটা পরিস্থিতি, ঘটনা বা কোনো একটা মেথড, এটার আমরা বেসিকটাকে ধরার চেষ্টা করি, অর্থাৎ এটা কোথা থেকে এসেছে, ঠিক আছে, এর প্রকৃতিটাই বা কী ধরনের, এটাতে কী কী স্কোপ আছে, এই ধরনের বিষয়গুলো আমরা এপিস্টেমোলজির ভিত্তিতে ধরার চেষ্টা করি। একদম সোজা সাপটা ভাষায় যদি বলতে হয় তাহলে এপিস্টেমোলজি মানে কি? স্টাডি অফ নলেজ। একটা নলেজকে যখন আমরা স্টাডি করি, কোনো একটা বিষয়ের নলেজ যে কোনো বিষয়ের হতে পারে, যেমন আমি গ্লোবাল ওয়ার্মিংয়ের উদাহরণ নিলাম, তেমনি ধরে নাও যে আমাদের এখনকার দিনে যে ফেসবুক, টুইটার, এগুলোকে নিয়ে তুমি একটা স্টাডি করছো। তো যে কোনো স্টাডি, সেইটাকে যখন আমরা বা যে কোনো নলেজ, সেটাকে যখন আমরা স্টাডি করব, তখন সেটা কিন্তু এপিস্টেমোলজিক্যাল অ্যাপ্রোচের ভিত্তিতে হবে। এবার এটা সবসময় আমাদের এই প্রশ্নের উত্তর দেয় যে এই যে বিষয়, এটা কোথা থেকে আসলো। যেমন ধরে নাও গ্লোবাল ওয়ার্মিং, তাহলে গ্লোবাল ওয়ার্মিং কোথা থেকে আসলো, গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রকৃতিটা কী ধরনের, এটা কী করে আমাদের পৃথিবীটাকে,
এই জায়গাগুলোকে নিয়ে আলোচনা করে হচ্ছে এপিস্টেমোলজি। এবার এই টার্ম ওয়াজ ফার্স্ট ইউজড বাই ফ্রেডরিক ফেরিয়ার। এই যে এপিস্টেমোলজি যে টার্মটি আছে, এটা প্রথম কে ব্যবহার করলেন? এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে প্রশ্ন আসতে পারে প্রথম কে এটাকে ব্যবহার করলেন। তো মাথায় রাখবো আমরা, ফ্রেডরিক ফেরিয়ার বলে একজন ব্যক্তি আছেন যিনি কিনা এটাকে প্রথম ব্যবহার করলেন, এই এপিস্টেমোলজি টার্মটিকে। ঠিক, এবার দেয়ার আর বেসিক্যালি টু ওয়েজ টু অ্যাকোয়ার নলেজ অ্যান্ড দে আর র্যাশনালিজম অ্যান্ড এম্পিরিসিজম। বলা হলো যে এই যে নলেজটা, এই যে এপিস্টেমোলজি কি মানে এটা কি? স্টাডি অফ নলেজ, নলেজকে স্টাডি করা। এবার এই নলেজটা আমরা কিভাবে পাবো? বলা হলো যে দুভাবে পাবো আমরা। একটা হচ্ছে নলেজ আমরা পাবো হচ্ছে র্যাশনালিজমের ভিত্তিতে, আরেকটা পাবো আমরা এম্পিরিসিজমের ভিত্তিতে। আমরা নলেজকে কভাবে পাবো? দুভাবে পাবো, একটা হচ্ছে র্যাশনালিজমের প্রেক্ষিতে, আরেকটা হচ্ছে এম্পিরিসিজমের প্রেক্ষিতে। এবার আমাদের পরীক্ষায় প্রশ্ন করে যে তাহলে এই র্যাশনালিজম কি আর এম্পিরিসিজম কি? তাহলে এবার এক এক করে ধরি আমরা। র্যাশনালিজম বলতে বোঝাচ্ছে যখন কিনা আমরা কোনো একটা বিষয়কে বা কোনো একটা নলেজকে যখন আমরা লজিকের ভিত্তিতে এবং রিজনের ভিত্তিতে ধরার চেষ্টা করব, যে এটা লজিকটা কি। ধরে নাও বৃষ্টি পড়ছে, কেন পড়ছে? চুক্তিটা কি, কেন বৃষ্টি পড়ছে? কারণটা কি, এই সময় কেন বৃষ্টি পড়ার দরকার পড়লো, অন্য সময় কেন হলো না? শীতকালে কেন এত মুষলধারে বৃষ্টি হয় না, বর্ষাকালে কেন হয়? অর্থাৎ র্যাশনালিজমটা হচ্ছে যখন আমরা লজিক এবং রিজন দিয়ে একটা নলেজকে, তার মানেটাকে অ্যাকোয়ার করবার চেষ্টা করব বা ধরার চেষ্টা করব, এবং আমাদের ব্রেইন বা মাইন্ড এই কাজটাকে করার জন্য কিন্তু আমাদের সহায়তা করবে, আমাদের সমস্ত সেন্সেসগুলো মানে ইন্দ্রিয়গুলোর মাধ্যমে এই কাজটাকে করার সহায়তা করবে। তাহলে এক কথায় যদি পরীক্ষায় আসে র্যাশনালিজম কি বা র্যাশনালিজমের ভূমিকা কি আমাদের রিসার্চে, তাহলে র্যাশনালিজমের ভূমিকা হচ্ছে রিসার্চে যা কিছু করব সেটা যেন আমরা লজিক এবং রিজনের কাঠগড়ায় রেখে সেইটাকে যেন আমরা এক্সামিন করি, সেটাকে যেন ধরার চেষ্টা করি। এটা হচ্ছে র্যাশনালিজমের গুরুত্ব। বলছে দিস ইজ বেসিক্যালি প্রায়র ইউজ অফ লজিক অ্যান্ড রিজন কামস ফার্স্ট টু কনক্লুড সামথিং বিফোর এক্সপিরিয়েন্স। বলছে এটা বেসিক্যালি হচ্ছে প্রায়র ইউজ কিসের? লজিক এবং রিজনের। অর্থাৎ আমরা কোনো একটা বিষয়কে যখন এক্সপিরিয়েন্স করছি সেইটাকে লজিক এবং রিজনের ভিত্তিতে দেখব। বৃষ্টিকে এক্সপিরিয়েন্স করছি, তাহলে সেই লজিক আর রিজনের ভিত্তিতে সেটাকে ধরার চেষ্টা করব। তো ওর জন্য বলা হয় র্যাশনালিজম ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডিডাকশন। এবার এটাও না একটা টপিক আছে, এই ডিডাকশন ইন্ডাকশন একটা টপিক আছে, তো এটা আমি আপাতত ধরে রাখছি, এটা আমি তোমাদের পরে বোঝাবো। জাস্ট এইটুকু এখন মনে রাখো যে র্যাশনালিজম ডিডাকশনের সাথে সম্পর্কিত। আর র্যাশনালিজমটা ক্লিয়ার হলো? সবাই একটু সবাই লিখে জানাবে র্যাশনালিজমটা ক্লিয়ার হলো। দেখো আমি ক্লাসে কিন্তু একটু জিজ্ঞেস করি, হ্যাঁ, কেউ বিরক্ত হবে না, ক্লাসে কিন্তু আমি একটু জিজ্ঞেস করি, একটু ক্লিয়ার লিখে জানাতে বলি। কারোর যদি বিষয়টা ক্লিয়ার হলো তো একটু লিখে জানাও যে ক্লিয়ার। ঠিক আছে, কারোর যদি বিষয়টা ক্লিয়ার হলো, জায়গাটা যদি ক্লিয়ার হলো, একটু লিখে জানাও ক্লিয়ার। বোঝা গেল? এটা র্যাশনালিজম আমরা বুঝতে পারলাম, বেশ। আচ্ছা, এবার তাহলে আমরা বুঝবো র্যাশনালিজম আমাদের মাথায় ঢুকে গেল। এবার তাহলে আরেকটা টপিক আছে আমাদের, যেটাকে বলা হয় এম্পিরিসিজম। এবার এই এম্পিরিসিজমটা কি বা এম্পিরিসিজম বলতে আমরা কি বুঝি? দেখো, এম্পিরিসিস্ট যারা এম্পিরিসিজমকে বিশ্বাস করে বা এম্পিরিসিজমকে কেন্দ্র করে বিষয়গুলোকে ধরে, তাদেরকে বলি আমরা এম্পিরিসিস্ট। তো এম্পিরিসিস্টরা ক্লেম করে বা এম্পিরিসিস্টরা মূলত ক্লেম করে থাকেন দ্যাট সেন্সিং এক্সপিরিয়েন্স ইজ দ্য আলটিমেট স্টার্টিং পয়েন্ট ফর অল আওয়ার নলেজ। বলেছে আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে আলটিমেট স্টার্টিং পয়েন্ট আমাদের যত নলেজের আছে। এবার ভালোভাবে লক্ষ্য করো, র্যাশনালিজমে কি বলা হলো? র্যাশনালিজমে বলা হলো লজিক আর রিজন দিয়ে বিষয়টাকে যাচাইকরণ করা হবে। ঠিক, এম্পিরিসিস্টরা কি বলল? লজিক এবং রিজন ঠিকই আছে, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে বিষয়গুলোকে ধরতে হবে। এম্পিরিসিস্টরা কি বললেন? যে লজিক রিজন ঠিকই আছে, ওটা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু তার সাথে সাথে আমাদের এক্সপিরিয়েন্সকেও গুরুত্ব দিতে হবে। এবার এক্সপিরিয়েন্স মানে কি? অভিজ্ঞতা। ঠিক আছে, এম্পিরিসিস্টরা মনে করেন যে যে বিষয়টাকে আমরা অভিজ্ঞতার মাধ্যমে ধরবো বা যে বিষয়টাকে আমরা অভিজ্ঞতার মাধ্যমে চেনার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, ওই বিষয়টাকে সব থেকে ভালোভাবে বোঝা যায়, চেনা যায়, তার একদম কোর এসপেক্টটাকে ধরা যায়। এটা কারা মনে করেন? এম্পিরিসিস্টরা মনে করেন। ঠিক, এবং এই জায়গাতে তারা একটা জিনিস বিশ্বাস করেন, কি করে? আমাদের সেন্সেসগুলো যা আছে, আমাদের সেন্সেসগুলো মানে হচ্ছে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, আমাদের ইন্দ্রিয়গুলো কি করে? গিভ আস অল আওয়ার র ডেটা অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবী সম্পর্কে আমাদের একটা র ডেটা দেয়।
অ্যান্ড উইদাউট দিস র মেটেরিয়াল দেয়ার উড বি নো নলেজ অ্যাট অল। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এখানে যেটা এই পোর্শনে বলার চেষ্টা করছে। আচ্ছা বলে রাখি, আমাদের ব্যাচে কিন্তু বাংলা ইংলিশ দুভাষাতেই নোট দেওয়া হয়। এবার তোমরা বলবে স্যার তাহলে কেন আপনি ইংলিশ দেখিয়ে পড়াচ্ছেন? কারণটা খুবই সিম্পল, কারণ আমাদের নেট সেটে কোশ্চেনটা ইংলিশে হয়। এবার টার্মগুলোকে যদি আমি তোমাদের একটু পরিচিত না করিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু পরীক্ষা হলে গিয়ে ফেসে যাবে। তো ওর জন্য আমি পড়াই ইংলিশ এবং বাংলাতে এক্সপ্লেন করে দিচ্ছি, কিন্তু তার সাথে সাথে যখন তোমরা নোটটা পাবে, যখন আমরা নোটটা দেবো, ওখানে বাংলা ইংলিশ দুভাষাতেই থাকবে। ঠিক আছে তো? জানো কি না, যারা আমরা যেহেতু বাঙালি, তো স্বাভাবিকবার বাংলাতে থাকলে বিষয়গুলো ধরতে সুবিধা হয়, তো ওই হিসাবে থাকবে। ঠিক নাহলে এই টার্মগুলো কিন্তু ধরা হবে না। ওর জন্য এই টার্মগুলোকে বোঝানোর জন্যই কিন্তু আমি ইংলিশটাকে বাংলায় করে বিষয়গুলোকে তোমাদের একদম সহজ ভাষায় বোঝাচ্ছি। তাহলে এই দ্বিতীয় পয়েন্টটাতে কি বললো? দ্বিতীয় পয়েন্টটাতে বললো দ্য সেন্সেস গিভস আস অল আওয়ার র ডেটা about the world, and without this raw data there would be no knowledge at all. বলেছে আমাদের যে সেন্সেসগুলো থাকে, আমাদের যে সেন্সেসগুলো থাকে, আমাদের এই সেন্সেসগুলো বা আমাদের এই ইন্দ্রিয়গুলো পৃথিবী সম্পর্কে আমাদের একটা র ডেটা দেয়। যেমন ধরে নিচ্ছি যে তুমি বেড়াতে গেলে কোথায়, সিমলাতে, বা ধরে নিচ্ছি তুমি সিকিমে বেড়াতে গেলে, সিকিমে ধরে নাও, কাছে পিঠে আমি নিয়ে নিলাম। ঠিক, এবার সিকিমে গেলে সেখানে বড় বড় ধরে নাও বরফে ঢাকা জায়গাগুলোকে দেখলে, এবার এটা যদি তোমাকে কেউ বলে বা ছবি দেখিয়ে বোঝাতো, অতটা কি তুমি ফিল করতে পারতে? কিন্তু যখন তুমি ডিরেক্টলি সিকিমে গিয়ে থেকে ওখানে একদম বরফগুলোকে হাতে নিয়ে, যে তুষারপাত হয়েছে সেগুলোকে হাতে নিয়ে তুমি একদম অনুভব করলে, তখন দেখবে তোমার নলেজটা কিন্তু খুব ভালোভাবে সেই সম্পর্কে একদম অ্যাক্টিভ থাকবে এবং তুমি সহজে সেই এক্সপিরিয়েন্সটা ভুলবে না। দেখবে আমরা অভিজ্ঞতা কিন্তু ভুলি না সহজে। তুমি প্রথম কবে সাইকেল চালিয়েছো, প্রথম কবে বাইক চালিয়েছো বা স্কুটি চালিয়েছো, দেখবে তোমার মনে থাকবে যে আচ্ছা ওই সময় না আমার বাইক চালিয়েছিলাম, ওই সময় না স্কুটি চালিয়েছিলাম, পড়ে গেছিলাম, আমার ছুলে গেছিলো পা, দেখবে মনে থাকে। কারণ কি, ওটা তুমি নিজে এক্সপিরিয়েন্স করেছো। তো কিন্তু ওই সময়, যে সময় তুমি বাইক চালিয়েছো ওই সময় যদি কেউ তোমাকে বলতো, তোমার এক বন্ধুর নামে, যে ওই বন্ধুটি বাইক চালাতে গিয়ে জানিস তো পড়ে গেছিলো, ওর জন্য ওরকম হয়েছে, ওটা কিন্তু তোমার অত মনে থাকবে না। যেটা তোমার নিজের যেটা করেছো ওটা মনে থাকবে। কারণটা কি, ওটা তুমি এক্সপিরিয়েন্স করেছো। তো এমপিরিসিস্টরা এটাই বলেন, রিসার্চে এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। এমপিরিসিস্টরা বলেন যে আমাদের ইন্দ্রিয়, আমাদের আশেপাশের জগৎ থেকে যে ডেটাগুলো দেয় আমাদেরকে, বা আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, যে চোখ কান এগুলো যে আছে, এগুলো আমাদের যে ডেটাগুলো দিচ্ছে, এই ডেটাগুলো না আমরা যখন ডিরেক্টলি একদম অন দ্য স্পট থেকে যখন সেগুলোকে অ্যাকোয়ার করি, তখন না আমাদের নলেজটা বেটার ডেভেলপ হয়। তথাকথিতভাবে শুধুমাত্র যদি আমরা সেগুলোকে না দেখে অন্যের কথা শুনে বা বই পড়ে বা মুভি দেখে এটা যখন করবো, তখন অতটা ডেভেলপ হবে না যতটা আমরা ডিরেক্টলি করে যতটা ডেভেলপ করতে পারবো। এটা এমপিরিসিস্টরা মনে করেন। ঠিক এর জন্যই তারা এটাকে টার্ম, মানে যে একটা নামে ইন্ডিকেট করেন, এটাকে বলে পোস্টেরিয়রি। ঠিক আছে তো? এটাকে কি বলেন তারা? পোস্টেরিয়রি। ওকে, তো এই জায়গাটা মাথায় রাখবো। আর এটা রিলেটেড থাকছে হচ্ছে ইন্ডাকশন, যেটা তোমাদের বললাম। র্যাশনালিজম হচ্ছে ডিডাকশন, আর এমপিরিসিজম হচ্ছে ইন্ডাকশন। এই দুটোকে একটু মাথায় রাখবে, এটা আমি পরে গিয়ে মিলিয়ে দেবো। ওকে, এরপরে হচ্ছে অন্টোলজি। আরেকটা টার্ম থাকে আমাদের, যেটার নাম হচ্ছে অন্টোলজি। এবার অন্টোলজিটা কি, বা অন্টোলজি বলতে আমরা কি বুঝি? দেখো, আমরা অন্টোলজি শব্দটাকে যদি লক্ষ্য করি, এটা না একটা বলতে পারি যে একটা ফিলসফির একটা ব্রাঞ্চ, যেটা কি করে এক্সিস্টেন্স নিয়ে কথা বলে, বা বিকামিং রিয়ালিটি, বাস্তবে কতটা কি আছে কিনা, এটা নিয়ে কথা বলে। তো পরীক্ষাতে যখনই দেখবে এই টার্মটা পাবে অন্টোলজি, তার মানে ধরে নিতে হবে যে এটা বাস্তব নিয়ে কথা বলে, রিয়ালিটি কতটা আছে, সেই জায়গাটা হচ্ছে অন্টোলজিক্যাল অ্যাপ্রোচে ধরা হয়। যেমন ধরে নিচ্ছি যে তুমি একটা রিসার্চ করলে, যেটা বা রিসার্চ করবে বলে একটা প্রপোজাল জানালে, যে তুমি একটা রিসার্চ করবে একটা বিষয় নিয়ে, যেটার থাকবে হচ্ছে মারমিটদের নিয়ে থাকবে, জলপরীদের নিয়ে তুমি রিসার্চ করবে, স্বাভাবিক। ঠিক আছে তো? তো এবার এই যে জলপরীদের তুমি নিয়ে রিসার্চ করবে, এটা কি বাস্তবে এটার কোনো কি ভিত্তি আছে? এটা বাস্তবে কি এটার এক্সিস্টেন্স আছে? এই জায়গাটা অন্টোলজিক্যাল অ্যাপ্রোচের ভিত্তিতে দেখা হবে যে এটা বাস্তবে আছে কিনা। যদি বাস্তবে থাকে, বাস্তবের একটা এক্সিস্টেন্স থাকে, তাহলে তুমি করতে পারো। কিন্তু যদি না থাকে, তাহলে সেটা নিয়ে প্রশ্ন উঠবে। ঠিক আছে তো? অন্টোলজিক্যাল অ্যাপ্রোচের ভিত্তিতে প্রশ্ন উঠবে যে আদৌ এটা কতটা বাস্তবসম্মত কি না। তার মানে অন্টোলজি কি নিয়ে কথা বলবে আমাদের রিসার্চে? এক্সিস্টেন্স নিয়ে কথা বলবে, বা বিং নিয়ে কথা বলবে, বা বিকামিং, বা পরবর্তীকালে কি হতে পারে, বা বাস্তব রিয়ালিটি, এটা নিয়ে কথা বলবে আমাদের অন্টোলজি। বুঝতে পারলে? এরপরে আরেকটা থাকে, যেটাকে বলি আমরা এক্সিওলজি। এই এক্সিওলজিটাকে শর্টে ভ্যালু থিওরিও বলা হয়। ঠিক আছে, কেন ভ্যালু থিওরি বলা হয়? কারণটা হচ্ছে এটা না ভ্যালুটাকে দেখে।
যেমন তুমি একটা বিষয় নিয়ে কাজ করছো, ধরে নিচ্ছি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে তুমি কাজ করবে বা রিসার্চ করবে বা পিএইচডি করবে, ঠিক আছে? তো এবার গ্লোবাল ওয়ার্মিং নিয়ে রিসার্চ করা উচিত কি নয়, বা গ্লোবাল ওয়ার্মিং টপিকটা অ্যাজ এ রিসার্চের জন্য কতটা ঠিক, কতটা ভালো, ভালো হলে কতটা ভালো যে ওটা নিয়ে রিসার্চ করা উচিত, আর খারাপ হলে কতটা খারাপ বা যে সেটা নিয়ে রিসার্চ করাই উচিত নয়, এই জায়গাটাকে মূলত ইন্ডিকেট করে মূলত এই এক্সিওলজির পয়েন্ট অফ ভিউতে। ঠিক, তাহলে এক্সিওলজি হচ্ছে ভ্যালু থিওরি দেখে, অর্থাৎ একটা রিসার্চ কতটা ভালো খারাপ বা কতটা ভালো দিকে যাচ্ছে কতটা খারাপ দিকে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু এক্সিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে দেখা হয়। বোঝা গেল? আমি একদম কিন্তু সোজা সাপটাভাবে কিন্তু বিষয়গুলোকে ধরাচ্ছি। ওকে, এবার আমরা যখন এই টোটাল একটা রিসার্চ মেথোডোলজি যখন ব্যবহার করব, তখন এই মেথোডোলজিটার আবির্ভাব কিভাবে হয়। তো রিসার্চের যে মেথোডোলজি আছে বা রিসার্চের যে আমরা মেথোডোলজি দেখতে পারি, এটার আবির্ভাব হয় মূলত, বা এই যে মেথডগুলোর আবির্ভাব হয় মূলত তিনটি পয়েন্ট অফ ভিউতে। একটা হচ্ছে এপিস্টোমোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে, একটা এক্সিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে, আর একটা হচ্ছে অন্টোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে। ঠিক, তাহলে কি কি কোন কোন ভিত্তিতে আমাদের আবির্ভাব হয়? এপিস্টোমোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে, এক্সিওলজিক্যাল, আর এটা অন্টোলজিক্যাল। এপিস্টোমোলজিক্যাল আমি কি বোঝালাম মনে করো একটু, আমি বোঝালাম এপিস্টোমোলজিটাকে আমি কি বোঝালাম, যে একটা নলেজকে যখন আমরা স্টাডি করব, একটা নলেজকে যখন স্টাডি করব তখন সেটাকে বলা হচ্ছে এপিস্টোমোলজি। তার মানে যখন আমরা রিসার্চের কোনো একটা মেথড যখন ব্যবহার করব, তখন অবশ্যই সেটাকে যেন প্রপার থিওরিটিক্যাল পার্সপেক্টিভে স্টাডি করা হয়। তারপরে হচ্ছে এক্সিওলজি। এক্সিওলজি কি বললাম আমরা একটু আগে, ভ্যালু থিওরিকে গুরুত্ব দেয়, অর্থাৎ ভালো মন্দ, গুড অর ব্যাড, কাজটা ভালো নাকি খারাপ, মানে পিএইচডি যে তুমি করছো, পিএইচডিটা কতটা ভালো ওটা হবে নাকি খারাপ হবে, এই যে জায়গাটা আসছে, এই জায়গাটা হচ্ছে ভ্যালু সিস্টেমের ওপরে কাজ করে। ঠিক, তো এক্সিওলজি মূলত এই ভ্যালুটাকে কিন্তু দেখার চেষ্টা করে। ঠিক, এরপরে হচ্ছে অন্টোলজি। অন্টোলজি কি বললাম, এক্সিস্টেন্স নিয়ে কথা বলে, অর্থাৎ যে টপিকটাকে, যে বিষয়টাকে তুমি বেছে নিয়েছো, ওটা আদৌ কি এক্সিস্ট করে, বাস্তবে ওটার ভিত্তি আছে, এই জায়গাটা হচ্ছে অন্টোলজি। এবার এই তিনটে মিলিয়ে করে হচ্ছে রিসার্চ মেথোডোলজি। এই তিনটে মিলে যখন আমরা কোনো একটা মেথডকে তৈরি করবো, এই তিনটে এসপেক্ট সাথে সাথে চলবে, তার ভিত্তিতে একটা কিন্তু রিসার্চের মেথড তৈরি হবে। তো এতটাই সিম্পল, যদি আমরা একদম সোজা সাপটাভাবে পড়তে চাই। আর বইয়ের ল্যাঙ্গুয়েজে দেখবে অনেক জটিলভাবে করা থাকে, তো এইভাবে কিন্তু আমাদের বুঝতে হবে। বেসিকটা আমাদের ক্লিয়ার করলাম, এবার আমরা ধীরে ধীরে প্যারাডাইমে ঢুকবো। এবার আমরা একটা টার্ম পাবো রিসার্চের, যেটাকে বলা হয় রিসার্চের প্যারাডাইম। এবার কেন বলে প্যারাডাইম? প্যারাডাইম মানেটা হচ্ছে ওয়ে অফ থিঙ্কিং, অর্থাৎ একটা বিষয়কে তুমি কিভাবে ভাবছো। দেখো, একটা বিষয়কে আমরা নানাভাবে ভাবতে পারি। যেমন ধরে নিচ্ছি, আমরা যখন কোনো একটি ধরে নাও দুর্ঘটনা ঘটলো, এবার তুমি সাথে সাথেই তুমি বললে আচ্ছা দুর্ঘটনা ঘটলো, আচ্ছা সাথে সাথে তুমি একটা জিজ্ঞেস করলে, ও দুর্ঘটনা ঘটলো, কে 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 মারা গেছে, পুরুষ নাকি স্ত্রী, বা জেন্ডার বায়াসনেস ছেড়ে দাও, ধরে নাও বললে যে আচ্ছা হিন্দু মারা গেছে নাকি মুসলিম মারা গেছে। মানে তুমি তাহলে কি ভাবছো, তুমি সব কিছুকে সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভাবো। ঠিক, আবার একজন দুর্ঘটনার ঘটনা শুনলো এবং সাথে সাথে বললো ইস মানে কিভাবে মারা গেল সবাই, বা কি হলো, কেন হলো এটা, হ্যাঁ এটা কার জন্য হলো, এই যে এই ধরনের প্রশ্ন যখন যে করবে, সে তখন কিন্তু সে আর কিন্তু ওইভাবে হিন্দু মুসলিম বা পুরুষ নারী এভাবে ভেদাভেদ করছে না। সে তাহলে কীভাবে করছে ভেদাভেদ না করে মূলত ওই প্রবলেমটাকে ধরার চেষ্টা করছে। তার মানে আমরা কিভাবে ভাবছি, অর্থাৎ ওয়ে অফ থিঙ্কিং যেটাকে বলা হচ্ছে, কীভাবে তুমি ভাবছো। একটা টপিক তোমাকে দেওয়া হলো, এবার ওই টপিকটাকে তুমি কিভাবে ভাববে, এই যে ভাবনার যে প্রক্রিয়া, এই ভাবনার যে তাগিদ, এই জায়গাটাই আমাদের কিন্তু রিসার্চ প্যারাডাইমে দেখায়। এবার সাধারণত জেনারেলি আমরা দেখতে পারি রিসার্চ সাধারণত দুটো পয়েন্ট অফ ভিউতে হয়, একটা হচ্ছে ন্যাচারাল সায়েন্স আর একটা হচ্ছে সোশ্যাল সায়েন্সের পয়েন্ট অফ ভিউতে। ন্যাচারাল সায়েন্স আমরা সাধারণত এ নিয়ে যখন কোনো একটা রিসার্চ করি, তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেটা করে থাকি আমাদের ল্যাবরেটরিতে, তাই না, ল্যাবে করি আমরা। আর সোশ্যাল সায়েন্সের যখন রিসার্চ হবে, বেশিরভাগ ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাই তথাকথিত আমরা যেটা সোশ্যাল সায়েন্স বলি আর কি, সামাজিক বিজ্ঞান হিসাবে যদি আমরা সেটাকে ধরি, তাহলে সেটা কিন্তু আমরা সাধারণ মানুষদের নিয়ে করি। তো স্বাভাবিক ব্যাপার, সেটা ল্যাবের বাইরে হয়। তো কোনটাকে আমাকে কিভাবে দেখতে হবে, কোন ভিত্তিতে বিষয়গুলোকে পড়াতে হবে, সেটা রিসার্চ প্যারাডাইমের ওপরে নির্ভর করবে। ঠিক, এবং আমার নিডটা কি, সেই অনুসারে কিন্তু রিসার্চ প্যারাডাইম নির্ধারিত হবে। ওকে, এবার বলেছে যে এই যে রিসার্চ প্যারাডাইম, এই যে জায়গাটা, এটাও আবার দুভাগে ভাগ করি, একটা পজিটিভিজম আর একটা হচ্ছে পোস্ট পজিটিভিজম। এবার আসি আমরা পজিটিভিজম কাকে বলবো বা পজিটিভ প্যারাডাইম কাকে বলবো।
এটাতে ঢোকার আগে আমাদের একটা ছোট্ট গল্প করে নিতে হবে, ঠিক? একটা ছোট্ট গল্প বা একটা ছোট্ট বিষয় যেটা একটু তোমরা মনে রাখবে, তাহলে দেখবে এটা কখনো ভুলবে না, মানে যতদিন নেট সেট পড়বে কোনোদিনও ভুলবে না। ধরে নাও, জাস্ট ইমাজিন করো, যখন আমাদের পৃথিবী সদ্য জাস্ট হিউম্যানেরা, হ্যাঁ, এই যে হোমোসেপিয়েন্স যাদেরকে বলে থাকি আমরা, তো তারা যখন এসেছে বা তারা যখন বিষয়গুলোকে দেখছে, সদ্য প্রদক্ষিণ করছে, যে আগুন জ্বলছে, বৃষ্টি পড়ছে, এগুলোকে প্রদক্ষিণ করছে, তখন তারা কি ভাবতো? বলো তো? যে এগুলো সব হয়তো বা কোনো না কোনো গড করছে, তাই না? কোনো না কোনো গড করছে, বা কোনো না কোনো হয়তো এমন একটি শক্তি আছে যার দ্বারা এটা হচ্ছে, তাই তো ভাবে। এটাই তো সাধারণত ভাবার কথা, তাই না? তার মানে কি ওই সময় সবগুলো হচ্ছে গডের ভিত্তিতে হতো, এটা কিন্তু ধরা হতো। একটা পাতা নড়ছে, সেটাও কিন্তু গডের ভিত্তিতে হচ্ছে। এবার তোমরা বলবে স্যার, এবার যারা একটু বেশি ভাববে তারা বলবে স্যার আপনি বললেন হোমোসেপিয়েন্স, তখন তো ওই ভাবনাটাও আসেনি স্যার। আমি একটা মানে বিস্তারিত সময়ের কথা বলছি, যে ধরে নাও যে হোমোসেপিয়েন্সরা যে তাদের নিজস্ব ফরমেশনে আসলো, এবং তারপরে ধীরে মানে মানুষেরা আর কি নিজস্ব ফরমেশনে আসলো, তারপর ধীরে ধীরে যখন তারা বুঝতে শিখলো, জানতে শিখলো, ধরে নাও প্রথম তাদের কি আসবে, হয়তো বা গড শব্দটা তাদের আসেনি, কিন্তু তারা এটা ভেবেছে যে কিছু একটা হচ্ছে, উপর থেকে কিছু একটা কেউ করছে, এটা ভেবেছে। তো তার মানে কি তাদের একটা বিশ্বাসের উপরে তারা প্রথমে কাজ করেছে। এবার এই বিশ্বাসটা ধীরে ধীরে ব্রেক হওয়া শুরু করলো, ঠিক? একটা বিশ্বাস কি হলো, ধীরে ব্রেক হওয়া শুরু করলো, এবং মানুষের মধ্যে বিচার, বুদ্ধি এগুলো জাগ্রত হওয়া শুরু হলো। তখন সেই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম সায়েন্সকে, ঠিক আছে? তো একটা সায়েন্সের এরা আসলো, ঠিক? যখন আমরা মূলত এই ধরনের বিষয় দেখতে পেলাম, এবং আমরা জানি গ্যালিলিওর ঘটনা জানি, কোপারনিকাসের ঘটনা জানি, যখন কিনা সায়েন্সের সাথে আমাদের যে পুরনো ভাবধারার একটা মানে বিচারগত দিক থেকে যখন একটা সংঘর্ষ হলো, তখন দেখা গেল যে যারা পুরনো ভাবধারার, তারা নতুন ভাবধারার ব্যক্তিদেরকে হয়তো জেলে ভরে দিল বা মেরে ফেললো, এই ধরনের আমরা দেখতে পারি। তো মোট কথা আমি যেটা তোমাদের বোঝাতে চেয়েছি একটু বুঝবো, তাহলে প্রথমে দেখো সব কিছু ভাবতো গড, তারপর ধীরে ভাবলো, যে যুক্তি দিয়ে ভাবলো যে আচ্ছা এই সময়েই কেন শীত আসে, এই সময়ই কেন বর্ষা হয়, আর এই সময়ই কেন গ্রীষ্ম থাকে, তার মানে গ্রীষ্ম, তার মানে বর্ষা, তারপরে শরৎ, তারপর হেমন্ত, তারপরে শীত, তারপরে বসন্ত, তো এইভাবে চলতে থাকে কি। তো এই যে জায়গাটা, এই যে ভাবনাটা, এগুলো কখন ভাববে, যখন কিনা বিচার, বুদ্ধি এগুলো আসবে, র্যাশনালিজমের বিষয় আসবে, তখন কিন্তু ধীরে সায়েন্সকে বোঝা শুরু করবে। এটা চলে আসে সায়েন্সের এরা। এরপরে এই সায়েন্সের এরাটা এতটাই গভীর হয়ে যায়, এবং এতভাবে সায়েন্সের এরাটা মানুষের মধ্যে ক্যাপচার হয়ে যায়, বা মানুষ ক্যাপচার করা শুরু করে, যে একটা সময় আসে যেমন কুসংস্কারের প্রতি একটা অন্ধবিশ্বাস থাকতো, তেমনি সায়েন্সের প্রতিও একটা অন্ধবিশ্বাস শুরু হয়। এবার অনেকে বলবে স্যার সায়েন্সের প্রতি অন্ধবিশ্বাস, এটা তো প্রথম শুনলাম স্যার আপনার কাছে। সায়েন্সের প্রতি অন্ধবিশ্বাস বলতে আমি বোঝাচ্ছি যে এটা ভেবে নেওয়া যে সায়েন্স ছাড়া আর কিচ্ছু নেই, ঠিক আছে? তো যেমন ধরে নাও এই যে জায়গাটা, এটাকেই বলা হচ্ছে পজিটিভিজম। আমি বোঝাচ্ছি, ঠিক আছে? এটাকেই বলা হচ্ছে পজিটিভিজমের এরা। যখন কি হচ্ছে, এটা মান্যতা দেওয়া আছে যে যেটা প্রমাণিত করতে পারবো সেটাকে বিশ্বাস করব, আর যেটা প্রমাণিত করতে পারবো না ওটাকে বিশ্বাস করব না। এবার এই জায়গাটা একটু ভেবে দেখো তো, তার মানে কি এখানে প্রবাবিলিটিকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না, ঠিক আছে? এখানে প্রবাবিলিটিকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। প্রবাবিলিটি মানে কি সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এবার ভালোভাবে ভেবে দেখো, এই যে পজিটিভিজম যে কথাটা বলছে, যে যেটাকে মানে প্রমাণ করতে পারবো ওটাকে বিশ্বাস করব, আর যেটাকে প্রমাণ করতে পারবো না ওটাকে বিশ্বাস করতে পারবো না। ভেবে দেখো, ভালোভাবে ভেবে দেখো, এটা কি কখনো পৃথিবীর সব বিষয়কে কি আমরা প্রমাণ করতে পারি? এখনও পর্যন্ত এতটা আমরা 2026-এ চলে আসলাম, 2026-এ এসেও আমরা কি পৃথিবীর সব বিষয়কে কি একদম প্রমাণ করে দেখাতে পারি না। তো এমন অনেক বিষয় আছে যেগুলোকে আমরা প্রমাণ করতে পারি না। তাই বলে কি ওটার এক্সিস্টেন্স নেই? তাই বলে কি ওটা নেই? আছে, কিন্তু প্রমাণ করতে পারছি না। তো এই যে একটা পজিটিভিজমে, যেখানে সব কিছুকে পজিটিভ হিসাবে দেখা, যে প্রমাণ হিসাবে দেখা, এই জায়গা থেকে যখন এই বিষয়টা ডেভেলপ হলো, এই জায়গা থেকে কিছু বৈজ্ঞানিকরা বা কিছু মানুষেরা ভাবলেন যে না, এটা না ঠিকঠাক দিকে এগোচ্ছে না, সব কিছুকেই প্রমাণ করে দেখা। এমনও তো অনেক কিছু আছে যেগুলোকে আমরা এখন প্রমাণ করতে পারছি না, হয়তো পরে প্রমাণ করার সম্ভাবনা থাকবে, তো ওগুলোকে সম্ভাবনার মধ্যে তো রাখতে হবে। তো তাই বলে শুধুমাত্র এটা বলে দেওয়া যে প্রমাণ করতে পারবো না, তো এটাকে আলাদা করে দেওয়া বা এটা নেগলেক্ট করে দেওয়া, তাহলে তো এটা তো সঠিক হলো না। তো এখান থেকে তারপর বেরিয়ে আসলো পোস্ট পজিটিভিস্টরা।
ঠিক আছে? তো এখান থেকে তারপর বেরিয়ে আসলো কি পোস্ট পজিটিভিস্টরা। এবার এই পোস্ট পজিটিভিস্ট যারা আছে তারা কি বললো, লিখে দিই। এরা কি বলল, যে যেটা প্রমাণ করতে পারছি ওটাকে তো বিশ্বাস করবই, তার সাথে সাথে প্রবাবিলিটিকেও গুরুত্ব দেব, মানে সম্ভাবনাকেও গুরুত্ব দেব। তারা বলল যেটা প্রমাণ করতে পারছি ওটাকে তো বিশ্বাস করবই, নিঃসন্দেহে ওটাকে বিশ্বাস করব, তার সাথে সাথে সম্ভাবনাকেও গুরুত্ব দেব। জানো কি না পরবর্তীকালেও একটা সম্ভাবনা থাকে যে এই বিষয় নিয়ে পরবর্তীকালে যেন আলোচনা করা যায়। এবং এই যে পজিটিভিজম এবং পোস্ট পজিটিভিজম, এই যে জায়গাটা, এটা নিয়েই কিন্তু আমাদের রিসার্চে ব্যবহার করা হয় এখনও। বুঝতে পারলে তো গল্পটা? বুঝতে পেরেছো সবাই গল্পটা? সবাই বুঝতে পেরেছো? একটু জানাও, সবার মাথায় ঢুকেছে গল্পটা? একটু লিখে জানাও বুঝতে পেরেছো সবাই গল্পটা? তার মানে কি, প্রথমে গড সম্পর্কে ধারণা জন্মালো, তারপরে ধীরে ধীরে সায়েন্সের দিকে আমরা একটু ঢোকা শুরু করলাম, তারপর ধীরে ধীরে সায়েন্সকে একটু অতিরিক্ত মানে পজিটিভ আকারে নেওয়া শুরু করলাম, যেখানে কিনা আমরা অন্য সম্ভাবনাগুলোকে গুরুত্বই দিলাম না। তারপরে যখন আমরা দেখলাম যে না, এটা তো আমাদের ভুল হচ্ছে, তখন আমরা পোস্ট পজিটিভিস্টে আসলাম, অর্থাৎ যেখানে সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছি। যেমন দেখবে এই যে গড, ভগবান, আল্লাহ, যেই নামই ডাকো না কেন, এই গড কিন্তু বিশ্বাসের উপরে। দেখ, কোনো সায়েন্সের কোনো ব্যক্তি বলতে পারবে না যে গড বলে কিছু নেই। হ্যাঁ, তার সে প্রমাণও করে দেখাতে পারবে না সেটা, এটার জন্য অনেকেই ফ্যালিসি হিসাবে ব্যবহার করে এটাকে। কিন্তু এক্স্যাক্ট গড, এটাকে কিন্তু একটা সম্ভাবনার মধ্যে দেখায়। হয়তোবা যে চরিত্র আকারে আমরা গডদের দেখি সেটা হয়তো নয়, একটা সুপার ন্যাচারাল পাওয়ার হিসাবে হয়তোবা আছে। তো এই জায়গাগুলোকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো বিষয়টা ক্লিয়ার হলো সবার? বিষয়টা ক্লিয়ার হলো সবার? তো এইটা হচ্ছে মূলত এখানে কিন্তু আমরা লক্ষ্য করি, বা এই বিষয়ের মধ্যে লক্ষ্য করা যায়। ওকে? তো এবার আচ্ছা দেখো তো, এখন শোনা যাচ্ছে আমার কথা? এখন শোনা যাচ্ছে আমার কথা? ওকে, ওকে, জাস্ট এ সেকেন্ড, আমি একটু চেক করে নিচ্ছি নেটওয়ার্কের হয়তো কোনো ইস্যু হলো কি না। আমি একটু দেখে নিচ্ছি, হ্যাঁ, নেটওয়ার্কের কোনো ইস্যু হলো কি না।
ওকে, তো এবার আমরা চলে আসব আমাদের যে পজিটিভিস্ট প্যারাডাইম যে কাজটা করছে সেটা কিভাবে হচ্ছে, বা পজিটিভিস্ট প্যারাডাইম যে আমরা দেখতে পাচ্ছি সেটা কিভাবে হচ্ছে। দেখো, এই পজিটিভিস্ট প্যারাডাইমের যদি আমরা একদম শুরুর দিকে দেখি তাহলে লক্ষ্য করতে পারবো এই পজিটিভিস্ট প্যারাডাইমটা প্রথম যিনি এর নামটাকে এনেছেন তিনি হচ্ছেন ফ্রেঞ্চ ফিলসফার অগাস্টে কমটে 19th সেঞ্চুরিতে। ঠিক আছে, তো তিনি এটা 19th সেঞ্চুরিতে এই টার্মটাকে প্রথম নিয়ে আসেন। দ্য টার্ম পজিটিভিস্ট হ্যাজ নো নেগেটিভ কোনোটেশন, বলছে এই যে টার্মটা আছে পজিটিভিস্ট এটার কোনো নেগেটিভ কোনো কোনোটেশন নেই, অর্থাৎ একদম সব কিছু পজিটিভ ম্যানারেই মূলত ধরা হয়। ওকে, বলছি ইন ফিলসফি positivism mainly adhered to the idea that factual knowledge gained through observation is a trustworthy। বলেছে যে পজিটিভিস্ট বা পজিটিভিজমকে যদি আমরা দেখি, যদি আমরা ফিলসফিক্যাল পয়েন্ট অফ ভিউতেই যদি লক্ষ্য করি, তাহলে এটার মূল যে জায়গা সেটা দাঁড়ায় যে ফ্যাকচুয়াল নলেজগুলোকে গেইন করা, ফ্যাকচুয়াল নলেজকে গেইন করা বা ফ্যাক্টকে নিয়ে কথা বলা বা ফ্যাকচুয়াল নলেজের থ্রুতে কথা বলা। তো এই যে জায়গাটা, এই বিষয়টা, এটা কিন্তু আমরা পজিটিভিজমে পাই বা পজিটিভিজমে আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। ঠিক আছে, তো মাথায় রাখবে সবসময় ফ্যাক্ট বা তথ্য কেন্দ্রিক কথা বলবে সবসময় পজিটিভিজম। তাহলে পজিটিভিজম কী নিয়ে কথা বলবে? সবসময় তথ্য কেন্দ্রিক কথা বলবে। ওকে, তো একটা তথ্যকে কেন্দ্র করেই সবসময় পজিটিভিজম কথা বলবে। পজিটিভিজম ডিপেন্ডস অন কোয়ান্টিফিয়েবল অবজারভেশন দ্যাট লিড টু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। বলছে পজিটিভিজমে আমরা সবসময় কী দেখি? কোয়ান্টিফিয়েবল অবজারভেশন দেখি। একটা মূলত যখন একটা বিষয়কে অ্যানালাইসিস করা হয় সেটা কোয়ান্টিফিয়েবল ডেটার মাধ্যমে। কোয়ান্টিফিয়েবল মানে কি? মানে হচ্ছে নম্বরের মাধ্যমে অ্যানালাইসিস করা হয়। বিষয়টাকে বোঝো, দু ধরনের ডেটা আমরা পাই। হ্যাঁ, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা, আরেকটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। কোয়ালিটি হচ্ছে যেখানে কিনা আমরা বিস্তারিত কোনো তথ্য পাচ্ছি, আর কোয়ান্টিটি হচ্ছে যেখানে কিনা আমরা একটা কোনো নম্বরের ভিত্তিতে পাচ্ছি। যেমন আমি একটা সোজা সাপটা উদাহরণ দিচ্ছি। তুমি একটা গ্রামে গেলে, এবার ওই গ্রামে গিয়ে তুমি স্টাডি করবার চেষ্টা করলে বিভিন্ন বিষয়কে, তাহলে ওই গ্রামে কতজন মহিলা রয়েছে, এই কতজন যখন তুমি খুঁজতে যাবে, তার মানে তুমি কি করছো? কোয়ান্টিফিয়েবল ডেটাকে কালেক্ট করছো। ঠিক, আর যদি তুমি এটা করো যে কতজনকে না খুঁজে তুমি যদি বলো এই গ্রামের মহিলারা কতটা পড়াশুনো জানে বা কতটা পড়াশুনো সম্পর্কে সচেতন আছে, এই জায়গাগুলোকে যখন তুমি ধরার চেষ্টা করবে, তখন সেইটাকে বলা হবে মূলত কোয়ালিটেটিভ অবজারভেশন। ঠিক, তো পজিটিভিজম কি করে? পজিটিভিজম সবসময় কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচটাকে ফলো করে, অর্থাৎ কোয়ান্টিটিটাকে কিন্তু গুরুত্ব দেয় বেশি করে। ঠিক আছে, তো তাহলে পজিটিভিজম কি করে? কোয়ান্টিটিটাকে গুরুত্ব দেয়। আবারও রিপিট করছি আমি, তাহলে পজিটিভিজম কি করে? কোয়ান্টিটিটাকে গুরুত্ব দেয়। ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে পজিটিভিজমকে আমরা কোন ধরনের ডেটার সাথে তুলনা করতে পারবো, এটাকে বলা যেতে পারে কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচের সাথে এটাকে তুলনা করব। ওকে, তো এটা কিন্তু মাথায় রাখবো আমরা। হিয়ার দ্য রোল ইজ রিসার্চার ইজ লিমিটেড। বলেছে এখানে রিসার্চারের যে রোলটা থাকবে না, ওটা একদম লিমিটেড থাকবে টু ডেটা কালেকশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন ইন দ্য অবজেক্টিভ ওয়ে। অর্থাৎ যেহেতু রিসার্চারকে কী করতে হবে? জাস্ট রিসার্চারকে কী করতে হয়? অর্থাৎ যেটা সে প্রমাণ করতে পারছে সেটাকে স্বীকার করবে, আর যেটা প্রমাণ করতে পারছে না সেটাকে অস্বীকার করবে। তো স্বাভাবিক ব্যাপার, তাদের কিন্তু রোল এখানে খুবই লিমিটেড থাকে পজিটিভিজমে। যিনি রিসার্চারদের রোল পজিটিভিজমে কী থাকে, ওর জন্যই বলা হয় যে রিসার্চারের রোল পজিটিভিজমে একদম লিমিটেড থাকে। বিষয়টা বুঝতে পারছো তো? তো এই জায়গাটা কিন্তু এখানে আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তাহলে পজিটিভিজম সবসময় কি বলে? যেটাকে প্রমাণ করতে পারবো সেটাকে স্বীকার করব, আর যেটাকে প্রমাণ করতে পারবো না ওটাকে স্বীকার করব না। এই সিম্পল জায়গাটা হচ্ছে পজিটিভিজমের ভিত্তিতে ধরা হয়, এবং এটা শুধুমাত্র অবজারভেশনের মাধ্যমে বিষয়গুলোকে ক্যাপচার করে এমনটা নয়, বরং তার সাথে সাথে অ্যানালাইসিস করে কিসের? ডেটাগুলোকে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস পরিসংখ্যানগত দিকগুলোকে ফোকাস করে, যেটা তোমাদের একটু আগেই আমি বললাম। এবার এটাকে যদি আরও সোজা সাপটা হয়ে বোঝাই, ধরে নাও তুমি ল্যাবরেটরিতে কোনো একটা কাজ করছো। ঠিক আছে, তো ল্যাবে আর কি তুমি কোনো কাজ করছো। ধরে নাও এ নামক লিকুইডের সাথে তুমি বি নামক লিকুইডকে মেলানোর চেষ্টা করছো। ধরে নাও এ নামক লিকুইড তুমি ধরে নিচ্ছি যে 3 কাপ নিয়েছো, আর বি নামক লিকুইড তুমি 2 কাপ নিয়েছো, এবং এটাকে মিলিয়ে তুমি কি পেলে? সি নামক লিকুইড পেলে ল্যাবের মধ্যে।
ঠিক? তাহলে এই যে সি নামক লিকুইডটা যে পেলে কোনটার সাথে মিলিয়ে পেলে? এই যে এ আর বিকে মিলিয়ে কিন্তু পেলে। এর হচ্ছে 3 কাপ আর বি এর হচ্ছে 2 কাপ, এটা মিলিয়ে। তো আমাদের ডেটাতে লেখা থাকবে যে এ 2 কাপই নেওয়া হয়েছে এবং এ 3 কাপ নেওয়া হয়েছে, বি 2 কাপই নেওয়া হয়েছে। অর্থাৎ এখানে এক্স্যাক্ট ফরম্যাটে কোয়ান্টিটির মাধ্যমে কিন্তু বিষয়গুলোকে অ্যানালাইসিস করা হয়, বা কোয়ান্টিটির মাধ্যমে বিষয়গুলোকে ধরা হয়, বা কোয়ান্টিটির মাধ্যমে বিষয়গুলোকে দেখা হয়। এর জন্য এটা হচ্ছে পজিটিভিজম অ্যাপ্রোচ। অর্থাৎ যেটা প্রমাণ করতে পারবো সেটাকেই বিশ্বাস করব, যেহেতু কোয়ান্টিটির মাধ্যমে আমি করছি এবং সামনাসামনি হচ্ছে, তো স্বাভাবিক ব্যাপার, যদি প্রমাণ করতে পারি সামনাসামনি আসবে, তো সামনাসামনি যখন আসবে তখন তাহলে বিশ্বাস করবো, আদারওয়াইজ বিশ্বাস করব না। তো এই জায়গাটা কিন্তু পজিটিভিজম ফলো করে। বুঝতে পেরেছ? যতটুকু পড়লাম এইটুকু বুঝতে পেরেছো? একটু লিখে জানাও, ক্লিয়ার লিখে জানাও, তাহলে আমি ধরতে পারবো। একটু ক্লিয়ার লিখে জানাও যতটুকু পড়লাম, এইটুকু বুঝতে পেরেছো তো? তারপর আমি বাকিটাতে আসছি। ওকে, এবার দেখো, এরপরে দেখো পজিটিভিস্ট প্যারাডাইম কি বলে। বলেছে যে পজিটিভিস্ট প্যারাডাইমের যিনি কিনা আমাদের রিসার্চার থাকবেন, হি ইজ ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য স্টাডি অ্যান্ড দেয়ার ইজ নো প্রভিশন ফর হিউম্যান ইন্টারেস্ট উইদিন দ্য স্টাডি। বলেছে সে একদম ইন্ডিপেন্ডেন্ট থাকবে, কারণ তার চাপ নেওয়ার কিছু নেই। পোস্ট পজিটিভিজমে মূলত একটা সম্ভাবনার দায়বদ্ধতা থাকে, যে এটার একটা সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে দায়বদ্ধতার হিসেবে দেখা হয়। পজিটিভিজমে কিন্তু ওই রকম দায়বদ্ধতা নেই, সম্ভাবনাকে এখানে কিন্তু গুরুত্ব দেওয়া হয় না। আমরা আগেই পড়েছি সম্ভাবনাকে সবসময় নেগলেক্ট করা হয় পজিটিভিজমে। তাহলে পজিটিভিজমে কী করা হয়? যেটা প্রমাণ করতে পারছি অন দ্য স্পট, যেটা একদম সামনাসামনি প্রমাণ করে দেখাতে পারছি, ওটাকেই স্বীকার করছি, আর যেটা প্রমাণ করতে পারছি না ওটাকে অস্বীকার করে দিচ্ছি। তো স্বাভাবিক ব্যাপার, এখানে যে আমাদের রিসার্চাররা থাকবে তাদের কোনো প্রকার চাপ নিতে হয় না, সে একদম ইন্ডিপেন্ডেন্ট থাকে। পজিটিভিস্ট ইউজুয়ালি অ্যাডপ্ট ডিডাকটিভ অ্যাপ্রোচ দ্য কনসেন্ট্রেশন অন দ্য ফ্যাক্ট, অর্থাৎ এখানে ডিডাকটিভ অ্যাপ্রোচটাকে ফলো করে। এবার আমাদের না দুটো অ্যাপ্রোচ সাধারণত আমরা চোখের সামনে দেখতে পারি, একটা হচ্ছে ডিডাকটিভ অ্যাপ্রোচ আর একটা হচ্ছে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। ভালোভাবে বোঝো, একটা হচ্ছে ডিডাকটিভ অ্যাপ্রোচ আর একটা হচ্ছে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। যেটা আমাদের ডিডাকটিভ অ্যাপ্রোচ আছে না, সেই ডিডাকটিভ অ্যাপ্রোচটা কী বলো তো? ডিডাকটিভ অ্যাপ্রোচটা সবসময় কী করে, ধরে নাও আমাদের কাছে কোনো একটা ডেটা আছে, ওই ডেটাটা সঠিক কিনা সেটাকে যাচাই করে। যেমন আমি ধরে নাও বললাম অল ম্যান আর মর্টাল, পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে মরণশীল। এবার এটাকে আমি যাচাই করে দেখতে চাইবো, তাহলে এটাকে বলা হচ্ছে ডিডাকটিভ অ্যাপ্রোচ। বুঝতে পারছো তো? আর ইন্ডাকটিভ অ্যাপ্রোচ কী করে? ইন্ডাকটিভ অ্যাপ্রোচ হচ্ছে আমাদের নতুন নতুন থিওরিগুলোকে তৈরি করে, নতুন নতুন থিওরিগুলোকে কী করে? তৈরি করে। তো আমাদের যে পজিটিভিজম প্যারাডাইমটা আছে না, এটা হচ্ছে ডিডাকটিভ অ্যাপ্রোচটাকে ফলো করে। পরবর্তীকালে ক্লাসে আমি আরও এই অ্যাপ্রোচগুলোতে ঢুকবো, কারণ এই অ্যাপ্রোচগুলো থেকে পরীক্ষা যেহেতু প্রশ্ন আসে, এই অ্যাপ্রোচগুলোকে ঢুকে এগুলোর ডিটেলসে আরও বুঝিয়ে দেবো, অসুবিধে নেই। ওকে, এবার বলছে দ্য রিসার্চার ইজ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড দ্যাট মিন মেনটেনিং মিনিমাল ইন্টারাকশন উইথ পার্টিসিপেন্ট অ্যান্ড রিসার্চ ইজ পিওরলি অবজেক্টিভ অ্যান্ড ওয়ার্ল্ড ইজ এক্সটার্নাল। বলছে রিসার্চার এখানে ইন্ডিপেন্ডেন্ট থাকেন, অর্থাৎ রিসার্চার কি থাকেন? ইন্ডিপেন্ডেন্ট থাকেন, একদম ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বাধীন। অর্থাৎ তাকে মেনটেন করতে হয় মিনিমাল ইন্টারাকশনকে, মানে খুব একটা বেশি ইন্টারাকশনকে মেনটেন করতে হয় না উইথ পার্টিসিপেন্টস। অ্যান্ড রিসার্চ ইজ পিওরলি অবজেক্টিভ, অর্থাৎ রিসার্চ পিওরলি এখানে অবজেক্টিভ থাকে। ঠিক আছে তো? এবং এখানে বাইরের বিষয়কে খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হয় না, বরং কতটা প্রমাণ করতে পারলাম কি পারলাম না এটার উপরেই সবসময় ফোকাস করা হয়। ঠিক আছে তো? বলেছে দেয়ার ইজ ওয়ান রিয়ালিটি নোয়েবল উইথ প্রবাবিলিটি। বলেছে এখানে একটা রিয়ালিটিকে বিশ্বাস করা, অর্থাৎ যে প্রমাণ করতে পারছি কি পারছি না, এই একটা রিয়ালিটির উপরেই সম্পূর্ণটা পজিটিভিস্টে কিন্তু দাঁড়িয়ে থাকে। ওকে, এবার বলছে পজিটিভিজম আমরা বুঝলাম, রিয়ালিটির কথা বুঝলাম পজিটিভিজমের মাধ্যমে। এবার বলছে যে পজিটিভিজম রিলাইজ অন দ্য ফলোইং অ্যাসপেক্ট। পজিটিভিজম কী কী বিষয়ের সাথে রিলাই করে? যেমন আমরা সায়েন্সে কি জানলাম, সায়েন্সে আমরা জানলাম সায়েন্স কি বলে বলো তো, বিজ্ঞান কি বলে। একটু আগে আমি তোমাদের র্যাশনালিজম পড়ালাম, র্যাশনালিজমে আমি এখানে বারবার বললাম যে যখন আমরা একটা বিষয়কে অ্যানালাইসিস করবো, র্যাশনালিস্টরা কী করেন, যখন একটা বিষয়কে অ্যানালাইসিস করেন তখন তারা ওটাকে লজিক এবং রিজনের মাধ্যমে দেখার চেষ্টা করেন। ঠিক আছে তো? লজিকের মাধ্যমে প্রথমে দেখার চেষ্টা করেন, তারপরে রিজনের মাধ্যমে দেখার চেষ্টা করেন যে এটাই কেন হলো, এটাই কেন এটার কারণ, অন্য কেন কিছু নয়। ঠিক আছে তো? তো সেমভাবে পজিটিভিস্টরাও, ঠিক আছে তো, যেমন তার সায়েন্সে হয় সেমভাবে পজিটিভিস্টরাও কজ অ্যান্ড এফেক্টের রিলেশনশিপের উপরে গুরুত্ব দেয়, কার্যকারণ সম্পর্ক। অর্থাৎ যেমন আমি একটা সোজাসাপটা প্রায়শই একটা উদাহরণ দিই যে
রাজা মারা গেল, তার জন্য তার সাম্রাজ্য ধ্বংস হলো। ঠিক আছে, তো রাজা মারা গেল, তার জন্য তার সাম্রাজ্য ধ্বংস হলো। ভালোভাবে বোঝো, খুব মন দিয়ে বোঝো। রাজা মারা গেল, তার জন্য তার সাম্রাজ্য ধ্বংস হলো। এবার এই রাজা মারা যাওয়া হচ্ছে সাম্রাজ্য ধ্বংসের কারণ। বোঝো ভালোভাবে, এই যে রাজা মারা যাওয়াটা, এটা কি সাম্রাজ্যের ধ্বংস হওয়ার কারণ। অর্থাৎ সাম্রাজ্য ধ্বংস হয়েছে কারণটা কি? কারণ রাজা মারা গেছে, তো ওর জন্যই সাম্রাজ্যটা ধ্বংস হয়েছে। তার মানে কি, এই যে এটা হচ্ছে একটা কজ অ্যান্ড এফেক্টের রিলেশনশিপ। ঠিক আছে, তো এটা হচ্ছে কজ অ্যান্ড এফেক্টের রিলেশনশিপ। তো যখন আমরা এগুলোকে দেখতে পারবো, কজ অ্যান্ড এফেক্টের রিলেশনশিপ দেখতে পারবো, তখন সেটাকে আমরা পজিটিভিজমের প্রেক্ষিতে ধরবো বা পজিটিভিজমের প্রেক্ষিতে ধরা হবে। ঠিক আছে, তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে পজিটিভিজম কিভাবে কাজ করছে বা পজিটিভিজমের যে দায়বদ্ধতা বা পজিটিভিজমের যে বিষয়টা সেটা কিভাবে কাজ করছে, তো সেটা কিভাবে কাজ করছে, কজ অ্যান্ড এফেক্টের রিলেশনশিপের প্রেক্ষিতে কাজ করছে। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলে এই যে আমাদের পজিটিভিজম এবং পোস্ট পজিটিভিস্টিক অ্যাপ্রোচ, এটা সম্পূর্ণটা তাহলে কিসের ওপরে গুরুত্ব দিচ্ছে? কজ অ্যান্ড এফেক্টের রিলেশনশিপের ওপরে, কার্য কারণের সম্পর্ক। এটা হয়েছে বলে ওটা হয়েছে, এটার জন্যই এটা মূলত দায়ী রয়েছে। ওকে, তো এই জায়গাটা কিন্তু পজিটিভিজমে আমরা লক্ষ্য করতে পারি। এরপরে বলেছে science is mechanistic as researcher develop hypothesis to the proved and disproved via application. দেখো, সায়েন্স সবসময় হচ্ছে মেকানিস্টিক, মানে মেকানিক্যাল পর্যায়ে চলে আর কি সায়েন্স। অর্থাৎ এটার মধ্যে কোনো এমন নেই যে কিছু আমাদের ভাবনা বা মনোগত ভাবনা বা কিছু এগুলো জড়িত আছে, এমন কিছু নেই। হয় একটাকে প্রমাণ করতে পারলাম, নয়তো বা প্রমাণ করতে পারলাম না, এই দুটোর বাইরে আর কিচ্ছু নেই। ওর জন্য ওই বলা হয় যে সায়েন্স হচ্ছে কি, একটা হচ্ছে মেকানিস্টিক ওয়েতে কাজ করে। হয় আমি প্রমাণ করতে পারলাম, নয়তো বা প্রমাণ করতে পারলাম না, এই দুটোর বাইরে কখনো সায়েন্স কিন্তু কাজ করে না। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে পজিটিভিস্টরা সায়েন্সের সাথে যখন পজিটিভিস্টদের আমরা তুলনা করি, কেন সায়েন্সকে মেকানিস্টিক বলা হয়? কারণ এর বাইরে, দুটোর বাইরে কিছু নেই তো। অর্থাৎ হয় আমি প্রমাণ করতে পারছি, নয়তো বা প্রমাণ করতে পারছি না, এই দুটোর বাইরে কিছু নেই। আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা এখন? দেখো তো শোনা যাচ্ছে কি না, শুনতে পাচ্ছ এখন? একটু জানিয়ে দেবে লিখে। ওকে, তো কি বলছে সায়েন্স, কি বলছে সায়েন্স হচ্ছে মেকানিস্টিক। ওকে, একটু দাঁড়াও আমি দেখে নিচ্ছি। ওকে, তো যেটা আমরা পড়ছিলাম যে সায়েন্স সবসময় কি বলে বলো তো, সায়েন্স সবসময় একটা কথাই বিশ্বাস করে, সেটা হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট আর মেকানিস্টিক নেচারের সায়েন্স হয়ে থাকে। মেকানিস্টিক মানে কি? মেকানিস্টিক মানে হচ্ছে হয় একটাকে প্রুভ করতে পারলাম, নয়তো বা পারলাম না। ঠিক আছে, তো একটা বিষয়কে হয় আমি প্রুভ করতে পারলাম, নয়তো বা পারলাম না, এই দুটোর বাইরে কোনো কিছু হবে না। তো সায়েন্স সবসময় মেকানিক্যাল পয়েন্ট অফ ভিউতে কথা বলে। আর সায়েন্স সবসময় ডিটারমাইন করে কি, কজ অ্যান্ড এফেক্টের রিলেশনশিপকে, অর্থাৎ কার্যকারণের সম্পর্ককে, একটার সাথে একটার সম্পর্ক কি আছে সেই জায়গাটাকে। যেমন ধরে নাও আমি একটা বললাম, যেমন একটু আগে আমি উদাহরণ দিলাম যে রাজা মারা গেল, ওর জন্য তার সাম্রাজ্য ধ্বংস হলো। ঠিক, এই যে রাজা মারা যাওয়া এবং তার সাম্রাজ্য ধ্বংস হওয়া, এর রাজা মারা যাওয়া হচ্ছে কারণ এবং সাম্রাজ্য ধ্বংস হয়ে যাওয়া তার ফল। তো সায়েন্স সবসময় এই কার্যকারণের সম্পর্কগুলোকে লক্ষ্য করে, পজিটিভিজমও তাই করে, কার্যকারণের সম্পর্কগুলোকেই সবসময় ফলো করে। সায়েন্স যেমন সবসময় কি করে, এই স্যাম্পলের জায়গাগুলোকে ফলো করে। হাইপোথিসিসের ভিত্তিতে আমরা কি করি, স্যাম্পলকে কালেক্ট করি। এবার স্যাম্পল মানে কি বলো তো, ওই যে একটা পপুলেশন থেকে যখন আমরা স্যাম্পলকে নিই, যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ধরে নাও
ধরে নিচ্ছি এই যে আমরা যখন আমাদের রক্তের পরীক্ষা করাতে যাই, ভালোভাবে বোঝো, আমরা যখন আমাদের রক্তের পরীক্ষা করাতে যাই তখন আমরা কি করি? যখন আমরা রক্তের পরীক্ষা করাই আমাদের হাত থেকে কিছুটা অংশ ব্লাড নিয়ে নেয় না? ওই ব্লাডটা কি এক্স্যাক্টলি? ওটা হচ্ছে আমাদের ব্লাডের স্যাম্পল, তাই না? ওটা হচ্ছে কি আমাদের এক্স্যাক্ট ব্লাডের স্যাম্পল। ওটা আমাদের শরীরে সম্পূর্ণ ব্লাড আছে, কিন্তু ওটা হচ্ছে স্যাম্পল। ওই ছোট্ট যে শিশির মধ্যে স্যাম্পলটুকু নিল, ওই শিশির মধ্যে যতটুকু রক্ত আছে ওই রক্তের মধ্যে যতগুলো রোগ থাকবে এটা ধরা হবে যে আমাদের পুরো শরীরের মধ্যে ওই রোগটা আছে। তার মানে কি আমাদের পুরো শরীরের রক্তটা হচ্ছে মূলত পপুলেশন, আর এই ছোট্ট শিশির মধ্যে যে স্যাম্পলটা নেওয়া হয়েছে ওটা হচ্ছে আমাদের স্যাম্পল। ঠিক আছে? তো ছোট্ট শিশির মধ্যে যে রক্ত নেওয়া হয়েছে ওটা স্যাম্পল। তো রিসার্চের ক্ষেত্রেও আমরা এটা করি, যখন আমরা সায়েন্সের প্রেক্ষিতে করি তখন রিসার্চের ক্ষেত্রেও এটা আমরা করি। একটা বড় এরিয়া থেকে, যখন আমরা সোশ্যাল সায়েন্স নিয়ে করবো তখন ধরে নাও বড় এরিয়া থেকে অনেক মানুষ ধরে নেওয়া আছে, তার মধ্যে গুটিগত কিছু মানুষকে আমরা মূলত আমাদের রিসার্চের কাজে মূলত ব্যবহার করি, এবং এটা মেনে নিই যে এই গুটিগত মানুষরা যা যা মানে এখানে আউটকাম দেবে বা যা যা রেজাল্ট দেবে, ধরা হবে যে অন্য মানুষদের মধ্যেও সেই বিষয়গুলো আছে, এবং সেই অনুসারে পুরো বিষয়টাকে আমরা ধরতে পারবো। ঠিক তেমনি এই আমাদের পজিটিভিজমেও কিন্তু সেম সিনারিও আমরা দেখতে পারি। সায়েন্স ডিল উইথ এম্পিরিসিজম। এবার একটু আগেই আমরা পড়লাম, কিন্তু ওই যে ওর জন্য শুরুর দিকে পড়িয়েছি আমি, কি পড়িয়েছি? এম্পিরিসিজম, র্যাশনালিজম। ঠিক, এম্পিরিসিজম কি বলে? অভিজ্ঞতার ভিত্তিতে সমস্ত কিছুকে দেখে, অর্থাৎ আমাদের ওই জায়গাটা অভিজ্ঞতার ভিত্তিতে দেখা হয়, বা অভিজ্ঞতার মধ্যে আমরা আসতে পারছি কিনা সেই জায়গাটাকে দেখা হয়। তো এই বিষয়টাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সায়েন্স সবসময় কী বলে? অভিজ্ঞতার কথা বলে। সায়েন্স সবসময় কী বলে? অভিজ্ঞতার কথা বলে। ঠিক আছে? তো আর মাথায় রাখবো সায়েন্স সবসময় কিন্তু ভ্যালু ফ্রি হয়। সায়েন্স সবসময় কী হবে? ভ্যালু ফ্রি হবে। কেন বলবে ভ্যালু ফ্রি হবে? কারণ ভ্যালু ফ্রি এর জন্যই বলা হয়, কারণটা খুবই সিম্পল। সায়েন্স কখনো দেখবে না একটা কাজ করার পরে ওটা ভালো হলো কি খারাপ হলো। তাই যদি হতো তাহলে পারমাণবিক বোমা কেন হলো? সায়েন্স সবসময় দেখার চেষ্টা করে প্রুভ করতে পারলাম নাকি ডিসপ্রুভ করতে পারলাম, প্রমাণিত হলো নাকি হলো না। এই জায়গাটা কিন্তু সায়েন্স দেখে। পজিটিভিস্টরাও কিন্তু সেম সিনারিওতেই সেম বিষয়গুলোতেই দেখে। ঠিক আছে? এবার আমাদের যেটা আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস অফ পজিটিভিজম। পজিটিভিজমের কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে? পজিটিভিজম রিলাইজ অন এক্সপিরিয়েন্স অ্যান্ড ভ্যালিড সোর্স অফ নলেজ। দেখো ভালোভাবে বোঝো, পজিটিভিজম সবসময় না এক্সপিরিয়েন্সটাকে একটা ভ্যালিড সোর্স বলে নলেজের, যে যদি এক্সপিরিয়েন্স করতে পারছি তাহলে ওটা ভ্যালিড, আর যদি এক্সপিরিয়েন্স করতে না পারছি তাহলে ওটা ভ্যালিড নয়। এবার দেখো, যেটা আমরা আগেও আলোচনা করেছি যে পৃথিবীর সমস্ত কিছুকে তো আর এক্সপিরিয়েন্স করা সম্ভব নয়, তাই বলে ওটার অস্তিত্ব নেই। যেমন এই যে ব্ল্যাক হোল বলে যে অবজেক্টটি আছে, এটাকে তো আমরা কোনোদিনও হিউম্যানরা কোনোদিনও এক্সপিরিয়েন্সই করতে পারিনি আগে। এই সদ্য ধরে নাও ওই 4-5 বছর আগে হয়তো বা ওটাকে আমরা খুঁজে পেলাম, কিন্তু তাই বলে ওটার এক্সিস্টেন্স ছিল না, কি ছিল তো? কিন্তু আমরা তো হিউম্যানেরা তো এটাকে এক্সপিরিয়েন্স করতে পারিনি। তো সায়েন্স যেহেতু সবসময় এক্সপিরিয়েন্সের পেছনে, মানে পজিটিভিজম সবসময় যেহেতু এক্সপিরিয়েন্সের পেছনে ছোটে, ফলে এটা কিন্তু একটা বড় অসুবিধে এই সোর্স অফ নলেজটাকে ঠিকঠাকভাবে স্টাবলিশ করা। ঠিক আছে? তো কারণ অনেক কিছু আছে যেগুলোকে আমরা এক্সপিরিয়েন্স হয়তো নাও করতে পারি, মানে সেটার এক্সিস্টেন্স আছে কিন্তু এক্সপিরিয়েন্স করিনি। অল টাইপ অফ প্রসেস ক্যান বি পারসিভড অ্যান্ড সার্টেন ভ্যারিয়েশন অফ অ্যাকশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল অন রিলেশনশিপ বিটুইন ইন্ডিভিজুয়াল। বলছে একটার সাথে আরেকটার বিভিন্ন ধরনের সম্পর্ক থাকতে পারে। ঠিক আছে? তো একটার সাথে আরেকটার অনেক ধরনের সম্পর্ক থাকতে পারে। এবার পজিটিভিজম কি বলে? যেটাকে প্রমাণ করতে পারছি ওটাকে স্বীকার করব, আর যেটা প্রমাণ করতে পারছি না ওটাকে স্বীকার করব না, স্বাভাবিক ব্যাপার। তাহলে অনেক ভিত্তিতে তো স্বীকার করার জায়গা থাকতে পারে। আমরা ওই একটা জায়গার মধ্যে আটকে থাকছি যে যেটা প্রমাণ করতে পারছি, হয়তো বা এখন পারছি না, ভবিষ্যতে পারবো, কিন্তু ওই সম্ভাবনাটাকেই তো গুরুত্ব দেয় না পজিটিভিজম। তাহলে এটা একটা বড় প্রবলেম পজিটিভিজমের। আরেকটা হচ্ছে যে যদি আমরা এই পজিটিভিজমকে আমরা বিজনেস স্টাডিজের ক্ষেত্রে ব্যবহার করি, স্বাভাবিক ব্যাপার। দেখো বিজনেস স্টাডিজ কীভাবে কাজ করে, যদিও বা তোমাদের এখানে এটা বিষয়টা বা মানে পরীক্ষার জন্য নয়, তবু মাথায় রাখো। দেখো বিজনেস কি? মানুষদেরকে নিয়ে, হিউম্যানদের নিয়ে, হিউম্যান বিহেভিয়ারকে নিয়ে বিজনেস। এবার পজিটিভিজম সবসময় যে যদি আমরা বিজনেস স্টাডিজের ক্ষেত্রে ব্যবহার করি, আর পজিটিভিজম কনস্ট্যান্ট একটা মানে একই রকম একটা ধরে নাও রেজাল্টকে সবসময় চেষ্টা করে বের করে নিয়ে আসার পজিটিভিজমে, কারণ যেটা প্রমাণ করব তার ফলে যে এটা আসবে সেটাকে বিশ্বাস করবো, আদারওয়াইজ করবো না। কিন্তু বিজনেসে কি তাই হয়? বিজনেস স্টাডিজে কি সবসময় কনস্ট্যান্ট একটা রেজাল্ট আসে, বা কনস্ট্যান্ট আমরা কি একটা রেজাল্ট পাই? যেমন ধরে নাও আজকে একটা তুমি ব্যবসা করছো, আজকে হয়তো বা যেমন তোমার ব্যবসা যেমন খদ্দের আসছে, কালকে হয়তো বা নাও আসতে পারে।
পরশুদিন হয়তো আরও তার থেকে বেশি আসতে পারে, অর্থাৎ ভ্যারিয়েশন থাকবে, একই রেজাল্ট তো তুমি সবসময় পাবে না। কিন্তু পজিটিভিজম তো সবসময় একই রেজাল্টেরই বিশ্বাসী, যে এটা করবো, এটা রেজাল্ট আসবে, ব্যাস, আর কোনো কথা নেই। এই জন্য বলা হয় যে বিজনেস স্টাডিজের ক্ষেত্রে পজিটিভিজম ইউজ করা ঠিক নয়, বা সেটা অ্যাডাপ্ট করা গ্রহণযোগ্যতা ঠিকঠাকভাবে পায় না। সামটাইমস পজিটিভিজম ইজ এ রিজেকশন অফ মেটাফিজিক্স। বলেছে পজিটিভিজম টোটালটাই হচ্ছে মেটাফিজিক্যাল অ্যাপ্রোচ, এর একদম রিজেকশন। ইট ইজ পজিশন দ্যাট হোল্ড দ্যাট দ্য গোল অফ নলেজ হুইচ ইজ সিম্পলি টু ডিসক্রাইব দ্য ফিনোমেনা দ্যাট উই এক্সপিরিয়েন্স। অর্থাৎ আমরা যে এক্সপিরিয়েন্স করি সেটাকেই ডিসক্রাইব করে, আদারওয়াইজ কোনো কিছুকে ডিসক্রাইব করে না। এটা একটা বড় প্রবলেম হচ্ছে পজিটিভিজমের, ঠিক আছে? কারণ সব কিছু তো আর এক্সপিরিয়েন্স করতে পারবো না। ধরে না তুমি লন্ডনে গিয়ে তো আর এক্সপিরিয়েন্স করতে পারবে না, তার মানে লন্ডন নেই, তো আছে তো, কিন্তু সেই জায়গাটা পজিটিভিজমে কিন্তু মান্যতা দেওয়া হতো না। এবার আসি আমরা পোস্ট পজিটিভিস্টিক অ্যাপ্রোচ বা পোস্ট পজিটিভিজম। পোস্ট পজিটিভিজমে কিন্তু কি করলো, একটা জিনিসকে মান্যতা দিল, সেটা হচ্ছে প্রবাবিলিটি, সম্ভাবনা। যেটা পজিটিভিজমে বলা হলো না, সম্ভাবনা বলে কিছু নেই, যেটা প্রমাণ করতে পারছি সেটাকেই বিশ্বাস করব, আর অন্য কিছুকে বিশ্বাস করব না। এবার পোস্ট পজিটিভিস্টরা বললো যে না, সব কিছু তো আর ওভাবে বিশ্বাস করা যাবে না, সব কিছু তো আর ওভাবে প্রমাণ করা যাবে না, তার মানে কিছু তো আছে যেটাকে আমাদের একটু বিশ্বাসের মধ্যে রেখে সেটাকে স্টাডি করতে হবে। এই জায়গাতেই আসলো হচ্ছে আমাদের পোস্ট পজিটিভিস্ট রিসার্চ। এই পোস্ট পজিটিভিস্ট রিসার্চ কী করলো, এটা মূলত রিয়ালিটির থেকে ক্রিটিক্যাল রিয়ালিটির ওপরে বেশি বিশ্বাস করলো। ক্রিটিক্যাল রিয়ালিটি কি, অর্থাৎ যেটা আমরা সামনে দেখছি তার ভেতরের যে গল্প আছে সেটা। যেমন ধরে নিচ্ছি, আমি এই ধরে নাও একটা এই ধরে নাও আমার হাতে একটা মোবাইল আছে, ঠিক আছে? তো এই মোবাইলটা আছে, এটা আমার এটা মোবাইলটার রিয়ালিটি, যে এটা মূলত মোবাইলটা আমরা সামনে দেখতে পাচ্ছি। এবার এই মোবাইলটার ভেতরে আরও অনেক কিছু আছে যেটা কিনা আমরা হয়তো বাইরের দিক থেকে দেখতে পাচ্ছি না। যখন এটাকে ওপেন করব, তারপর দেখব, তারপর এর অ্যাপগুলোকে দেখব, এর পদ্ধতিগুলোকে দেখব, তখন হয়তো আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, তার মানে আরও অনেক কিছু আছে। তো এটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল রিয়ালিটি, ঠিক? তাহলে পোস্ট পজিটিভিজম কিন্তু ক্রিটিক্যাল রিয়ালিটির কথা বলে, সামনাসামনি যা দেখছি সেটার কথা মানে ওটাও বলে, কিন্তু তার সাথে সাথে ক্রিটিক্যাল ভেতরের কথাও বলে, ক্রিটিক্যাল রিয়ালিটির কথাও বলে, ঠিক? তো এই জায়গাটা কিন্তু পোস্ট পজিটিভিস্ট করে থাকে, বা পোস্ট পজিটিভিজম আমরা দেখতে পারি। এর জন্যই বলা হচ্ছে পোস্ট পজিটিভিজম রিসার্চ প্রিন্সিপাল এম্পাসাইজেস মিনিং দ্যাট ক্রিয়েশন অফ নলেজ অ্যান্ড এবল টু সাপোর্ট কমিটেড সোশ্যাল মুভমেন্ট। এবার অনেকেই না এই ধরনের প্রশ্ন যখন পরীক্ষায় আসে তখন গুলিয়ে ফেলে। তো হয়তো বা পরীক্ষাতে দিয়ে দিল যে, ধরে না বললো যে পোস্ট পজিটিভিজম হচ্ছে নলেজের ক্রিয়েশনের একটা জায়গা, এটা কিভাবে হচ্ছে নিচের অপশনগুলোর মধ্যে চিহ্নিত করে তুমি দেখাও। এবার অনেকেই ভাববে যে স্যার, এটা পোস্ট পজিটিভিজম আবার নলেজ কিভাবে ক্রিয়েট করলো স্যার? মাথায় রাখো, পোস্ট পজিটিভিজম কিসে বিশ্বাস করে? সম্ভাবনাকে বিশ্বাস করে, প্রবাবিলিটি, যে এমনটা হতে পারে। পজিটিভিজম তো আর এই হতে পারে এটাকে বিশ্বাস করতো না, হয় আছে নয় নেই, এরকম একটা পজিটিভিজমের ধারণা। কিন্তু পোস্ট পজিটিভিজম কি বলে, যে না, নেই বললেই চলবে না, তার এমনটাও হতে পারে। এটা হচ্ছে পোস্ট পজিটিভিজমের ধারণা, অর্থাৎ সম্ভাবনাকে গুরুত্ব দেয়। এবার সম্ভাবনাকে যেহেতু গুরুত্ব দেয়, এই সম্ভাবনা নিয়ে ভবিষ্যতে যখন স্টাডি হয়, আরও অনেক রিসার্চার আসে সেগুলোকে নিয়ে স্টাডি করে, তখন কী হয়, নতুন একটা কিছুর হয়তো বা ধারণা পেয়ে যায়। এর জন্যই বলা হয় যে পোস্ট পজিটিভিস্ট কিন্তু একটা নলেজকে ক্রিয়েট করে, একটা নলেজকে তৈরি করে, ঠিক আছে? তো একটা সোশ্যাল স্পেক্টের মাধ্যমে একটা নলেজকে তৈরি করে। তোর জন্য পোস্ট পজিটিভিজমকে আমরা কিন্তু নলেজের প্রেক্ষিতে কিন্তু ধরে থাকি, নতুন নলেজকে তৈরি করার প্রেক্ষিতে কিন্তু ধরে থাকি। এবার এই পোস্ট পজিটিভিজমকে যদি আমরা এর ক্যারেক্টারিস্টিক্সে ঢুকি, বা এর যদি আমরা যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোতে ঢুকি, কী পাবো আমরা? দেখো, রিসার্চ ইজ ব্রড রাদার দ্যান স্পেশালাইজড, লট অফ ডিফারেন্ট থিংস কোয়ালিফাই অ্যাজ রিসার্চ। বলেছে রিসার্চ শুধু একটা বিষয় নয়, অনেক বিষয়ের প্রেক্ষিতে একটা রিসার্চ হয়, ঠিক আছে? তো অনেক সময় আমরা থিওরি আর প্র্যাকটিস দুটোকে না মূলত আলাদা আলাদাভাবে দেখি। বিষয়টা সেটা নয়, থিওরি আর প্র্যাকটিস কখনোই আলাদা আলাদাভাবে দেখা উচিতই নয়, দুটোকে আমাদের অবশ্যই একসাথে দেখতে হবে। যে একটা বিষয়কে থিওরিতে আমরা যেমনটা ধরছি, প্র্যাকটিক্যালি যখন ধরবো তখন কী ধরনের হবে। তো এই জায়গাগুলোকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো মোস্ট পজিটিভিস্ট আর কনস্ট্রাকটিভিস্ট। এবার এই টার্মটা তোমরা পেলে, কনস্ট্রাকটিভিস্ট কেন বলে? কনস্ট্রাকটিভিস্ট পরীক্ষা আসতে পারে যে পজিটিভিস্টদের কেন কনস্ট্রাকটিভিস্ট বলা হয়, নিচে অপশন দিয়ে দিল, তাহলে কি করবে এই পরিস্থিতিতে? তো পজিটিভিস্টদের কনস্ট্রাকটিভিস্ট এর জন্যই বলা হয়। কনস্ট্রাকটিভিস্ট মানে কি? নির্মাণ করা,
ঠিক আছে? তো এই যে সম্ভাবনার মধ্যে যেটা তারা প্রমাণ করতে পারলো না সেটা তারা সম্ভাবনার মধ্যে রাখছে। এবার এই যে সম্ভাবনার মধ্যে রাখছে, এই সম্ভাবনাটাকে তারা পরবর্তীকালে স্টাডি করতে 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 নতুন কিছু তার থেকে বের করে নিয়ে আসে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি। যেমন ধরে নাও আমরা স্টাডি করলাম গ্লোবাল ওয়ার্মিংকে নিয়ে। গ্লোবাল ওয়ার্মিংকে নিয়ে স্টাডি করতে গিয়ে দেখলাম যে গ্লোবাল ওয়ার্মিং কোথা থেকে যে হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ওই সময়কার কিছু রিসার্চার দেখতে পেলেন যে না, গ্লোবাল ওয়ার্মিংয়ের না পেছনে না এই ডিফরেস্টেশন মানে গাছ কাটারও না একটা ভূমিকা আছে, কিন্তু ওই সময় সে প্রমাণ করতে পারলো না ওই বিষয়টাকে। সে কী করলো, সেটাকে সম্ভাবনার মধ্যে থাকলো, যে রাখলো যে আচ্ছা গাছ কাটারও একটা প্রভাব থাকতে পারে। এবং তারপরে ওটা নিয়ে স্টাডি করতে 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 এক সময় দেখা গেল নতুন একটা থিওরি বেরিয়ে গেল যে হ্যাঁ, ডিফরেস্টেশনও গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ। এই যে জায়গাটা, এইটাই হচ্ছে মূলত কিন্তু আমরা পোস্ট পজিটিভিজমের ক্ষেত্রে দেখতে পারি। বলছে দ্য রিসার্চার্স মোটিভেশন ফর আর কমিটেড রিসার্চ আর সেন্ট্রাল অ্যান্ড ক্রুশিয়াল টু দ্য প্রজেক্ট। বলছে রিসার্চারের যে মোটিভেশন থাকে এটা খুবই কিন্তু ক্রুশিয়াল থাকে পোস্ট পজিটিভিজমে। পোস্ট পজিটিভিজমে না একটা খুব কনফিউজিং জায়গা হয়। যেমন এই বছরই পরীক্ষায় একটা এসেছিল যে পোস্ট পজিটিভিজমকে আমরা কোয়ালিটেটিভ বলবো নাকি কোয়ান্টিটেটিভ বলবো। অনেকেই ভাবো তোমরা যে স্যার যেহেতু পজিটিভিজম কোয়ান্টিটেটিভ, তাহলে স্যার পোস্ট পজিটিভিজম কোয়ালিটেটিভ হবে স্যার, এটাই তো হওয়ার কথা। কিন্তু বিষয়টা সেটা নয়। পজিটিভিজম কোয়ান্টিটেটিভ বলে পোস্ট পজিটিভিজমকে আমরা কোয়ালিটেটিভ বলে দেবো তাহলেই কিন্তু সেটা হয়ে যাবে না। কারণটা হচ্ছে পোস্ট পজিটিভিজম কিন্তু হচ্ছে মিক্সড রিসার্চ। কি পোস্ট পজিটিভিজম হচ্ছে মিক্সড রিসার্চ। কেন এটাকে মিক্সড রিসার্চ বলা হয়? পোস্ট পজিটিভিজমটাকে কেন আমরা মিক্সড রিসার্চ বলি? কারণটা খুবই সিম্পল। দেখো পজিটিভিজম কি করছে ভালোভাবে বোঝো। পজিটিভিজম যেটা বলছে সেটা হচ্ছে যে পজিটিভিজম একটা বিষয়কে একদম স্বচ্ছভাবে যে বিষয়টাকে বলছে সেটা হচ্ছে যে যেটাকে প্রমাণ করতে পারবো ওটাকে বিশ্বাস করবো, আদারওয়াইজ বিশ্বাস করবো না। তার মানে কি রিয়ালিটিটাকে বিশ্বাস করছে। ঠিক আছে? তো আর পোস্ট পজিটিভিজম কি বলছে, যেটা প্রমাণ করতে পারছি ওটাকে তো বিশ্বাস করবোই, তার সাথে সাথে সম্ভাবনাকেও বিশ্বাস করব। একটা যে সম্ভাবনা আছে সেটাকেও বিশ্বাস করব। ঠিক আছে, একটু দাঁড়াও। ঠিক আছে, যে একটা যে সম্ভাবনা আছে ওই সম্ভাবনাটাকেও বিশ্বাস করব। আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ কি? একটু আমাকে জানাও তো, তোমরা কি শুনতে পাচ্ছ? ক্লিয়ার আসছে কি আমার কথা? একটু লিখে জানাও তো, তাহলে বুঝতে পারবো আমি। বুঝতে পারো অনলাইন তো, একটুখানি তোমাদের একটু জানিয়ে দিতে হবে। ওকে, বেশ, ঠিক আছে। এবার দেখো যেটা আমি তোমাদের বোঝাচ্ছিলাম আর কি, যে অনেক ক্ষেত্রেই আমরা দেখি একটা প্রবলেম হয় যে অনেকেই ভেবে নিই আমরা যে স্যার যেহেতু পজিটিভিজম হচ্ছে কোয়ালিটেটিভ, তো স্বাভাবিক ব্যাপার কোয়ান্টিটেটিভ, তাহলে স্বাভাবিক ব্যাপার পোস্ট পজিটিভিজম কোয়ালিটেটিভ হবে। বিষয়টা কিন্তু সেটা নয়। পজিটিভিজমকে আমরা একটু আগে আমি বললাম পজিটিভিজম কি বলে, যেটা প্রমাণ করতে পারবো ওটাকে বিশ্বাস করবো, আদারওয়াইজ বিশ্বাস করবো না। তো পজিটিভিজমটা হচ্ছে অবশ্যই সেটা কোয়ান্টিটিভ অ্যাপ্রোচের ভিত্তিতে চলছে, কিন্তু তার সাথে সাথে কী করছে, এই পোস্ট পজিটিভিজমটা কিন্তু কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটিভ দুটোই একই জায়গাতেই কিন্তু থাকছে। কেন? কারণ পোস্ট পজিটিভিজম বলে যে আমরা যেটা সামনাসামনি প্রমাণ করতে পারবো ওটাকে তো বিশ্বাস করবোই, তার সাথে সাথে সম্ভাবনার মধ্যে রাখবো, যেগুলোকে প্রমাণ করতে পারলাম না এখন ওগুলোকে সম্ভাবনার মধ্যেও রাখবো। তার মানে কি, সেটা কোয়ালিটেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ সেটা কোয়ান্টিটেটিভ। ওর জন্যই বলা হয় যে পোস্ট পজিটিভিজম হচ্ছে মিক্সড রিসার্চ, দুটোরই মিশ্রণ এখানে থাকতে পারে। বুঝতে পারছো তো? ওর জন্য বলা হয় পোস্ট পজিটিভিজম অন্টোলজি ইজ ক্রিটিক্যাল রিয়ালিস্ট অ্যান্ড এপিস্টেমোলজি ইজ মডিফাইড অবজেক্টিভিস্ট। পোস্ট পজিটিভিজমের অন্টোলজি যেটা আছে, মানে অন্টোলজি একটু আগে বললাম এক্সিস্টেন্স নিয়ে কথা বলবে, ক্রিটিক্যাল রিয়ালিস্ট মানে যেটা সামনে দেখছি তার ভেতরের কিছু অর্থকে খোঁজার চেষ্টা করবে। ঠিক আছে? তো হয়তো সামনে আমি এই মোবাইল ফোনটাকে দেখতে পাচ্ছি, এই মোবাইল ফোনের ভেতরে আরও অনেক কিছু ডেটা থাকতে পারবে যেটার কথা হয়তো আমি প্রাথমিকভাবে বুঝতে পারছি না। এই প্রাথমিকভাবে বুঝতে পারছি না, কিন্তু এর ভেতরের ডেটাকে একদম খুঁজে বার করার যে টার্গেট সেটা কিন্তু পোস্ট পজিটিভিস্টদের থাকবে। ওকে, তো এটা জাস্ট আমি উদাহরণ দিলাম এমনি। এবার এর জন্য বলা হয় আরেকটা টার্ম খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবো। পোস্ট পজিটিভিজমকে কী বলা হয়? থিওরি ভ্যারিফিকেশন বলা হয়। আর পোস্ট পজিটিভিজমকে কী বলা হয়? থিওরি ফলসিফিকেশন বলা হয়। কেন? খুব মজার বিষয়। ধরে নাও তুমি সাদা রাজহাঁস নিয়ে কাজ করছো, বোঝো ভালো গল্পটাকে একটু শোনো। ধরে নাও তুমি সাদা রাজহাঁস নিয়ে কাজ করছো, ঠিক আছে? তো এবার তুমি পৃথিবীর বিভিন্ন প্রান্তে গেলে সেখানে দেখলে যে সব রাজহাঁসই সাদা,
ঠিক আছে? তো কোনো কালো রাজহাঁস তুমি দেখতে পাওনি, কিন্তু তারপরে তুমি একটা সিদ্ধান্ত করলে যে তার মানে পৃথিবীর সব রাজহাঁসই সাদা হয়। তারপরে একদিন যখন তুমি বাড়িতে সব রিসার্চ কমপ্লিট তোমার, একদিন বাড়িতে এসে যখন তুমি বসলে এবং তোমার বাড়ির পেছনের পুকুরে দেখলে একটা কালো রাজহাঁস। ওই একটা কালো রাজহাঁস তোমার পুরো রিসার্চটাকেই কিন্তু শেষ করে দিল, তাই না? তোমার পুরো রিসার্চটাকে কিন্তু জল করে দিল। কারণটা কি? তার মানে তুমি যে বলেছিলে যে পৃথিবীর সব রাজহাঁসই সাদা, তার মানে সব রাজহাঁস সাদা নয়, তাহলে তোমাকে বলতে হবে পৃথিবীর কিছু কিছু রাজহাঁস সাদা, কালো রাজহাঁসও আছে। তো ওর জন্য বলা হয়, পোস্ট পজিটিভিস্টরা ওর জন্য বিশ্বাস করে যে থিওরি ফলসিফিকেশনের উপরে, যে একটা থিওরি দেওয়া হলো মানেই যে ওটা একদম মানে বেদবাক্য হয়ে গেল এমন নয়, সেটার মধ্যেও কিন্তু পরন্তু থাকতে পারে। ওর জন্য ওটাকে সম্ভাবনার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, আমি রাজহাঁস দেখলাম সব জায়গাতে সাদা রাজহাঁস, ঠিক আছে, কিন্তু তারপরে যে আমি যে জায়গাটাকে রাখবো সেটাতেও কিন্তু পরন্তু আমাকে রাখতে হবে যে এই জায়গাতে কি হতে পারে বা ওর ভিত্তিতে আরও কিছু নতুন তথ্য আসতে পারে কিনা। ওর জন্যই বলা হয় পোস্ট পজিটিভিস্ট হচ্ছে থিওরি ফলসিফিকেশন। মানে এটা ভেবে নিও না যে থিওরিকে ফলস করে দিয়ে বাদ করে দেয়, না। থিওরি ফলসিফিকেশন মানে হচ্ছে থিওরিটাকে ফলস থিওরিটাকে ধরিয়ে দিয়ে তার মধ্য থেকে নতুন একটা থিওরিকে জেনারেট করে। এর জন্যই এটা আরেক নাম ইন্ডাকশন টেকনিক, ঠিক আছে? ওর জন্যই বলা হয় যে এটা হচ্ছে ইন্ডাকশন টেকনিকটাকে ফলো করে। বুঝতে পারলে তো? তো এই হচ্ছে আমাদের পজিটিভিজম আর পোস্ট পজিটিভিস্টিক অ্যাপ্রোচ। তাহলে আমরা যদি একটু সম্পূর্ণটাকে র্যাপ আপ করে নিই, তাহলে পজিটিভিজমে আমরা কি বুঝতে পারলাম? যে পজিটিভিস্ট যে অ্যাপ্রোচটা আছে সেটা সবসময় কি কথা বলবে? সেটা সবসময় রিয়ালিটির কথা বলবে। আর পোস্ট পজিটিভিস্টরা কী করবে? ক্রিটিক্যাল রিয়ালিটির কথা বলবে। সামনাসামনি যা দেখছে সেটা নয়, তার ভেতরেরটাকেও খুঁজে বার করবে। পজিটিভিস্ট যে সিস্টেমটা আছে বা অ্যাপ্রোচটা আছে সেটা কি করবে? থিওরিকে জাস্ট ভ্যারিফাই করবে, দেখবে যে থিওরিটা কতটা ঠিকঠাক আছে কিনা। আর পোস্ট পজিটিভিস্ট যে প্যারাডাইম আছে সেটা কি করবে? থিওরিকে শুধু ভ্যারিফাই করবে না, ওটাকে কিন্তু ফলসিফিকেশনের মাধ্যমে ওটাকে যাচাইও করবে এর ভেতরে কি আছে। বুঝতে পারলে তো? পজিটিভিস্টরা কী হবে? পজিটিভিস্টরা মূলত যেটা যেমন পেলো অ্যাজ ইট ইজ বর্ণনা করবে। পোস্ট পজিটিভিস্টরা না, তার ভেতরের অর্থটাকে ধরার চেষ্টা করবে। সুতরাং অ্যাজ ইট ইজ শুধু নয়, তার ভেতরের জায়গাটাকেও ধরার চেষ্টা করবে। তো এই যে সিচুয়েশনসগুলো, এগুলোকে কিন্তু পরীক্ষায় কী করে বলো তো? তোমাদের আমি কোশ্চেন সলভ করাবো একটু পরে, দেখবে কিছু কিছু গুটিয়ে বা ওই ছোটো ছোটো কোশ্চেনগুলোকে অ্যাড করে দিয়ে একটা বড় কোশ্চেন তৈরি করে দিয়ে তোমাকে প্রশ্ন করে দেয়, একটু পেঁচিয়ে দেয়। তো এগুলোর সম্পর্কে একটু সচেতন থাকবে। ওকে, তো যখন তোমরা অ্যাডমিশন নেবে, বাকি তো রিসার্চের প্রত্যেকটা বিষয়কে ধরেই পড়াবো, অসুবিধে নেই। প্রত্যেকটা জায়গায় ক্ল্যারিটির সাথে তোমরা বুঝতে পারবে। ওকে, তার আগে কোশ্চেন সলভ করাবো, তার আগে একটুখানি তোমাদের বলে রাখি যারা এখানে আছো। তো আমাদের এটা দেখো, এই যে অর্জুন ব্যাচ আমাদের 2026, এখানে 25ই আছে। তো যাই হোক, 2026-এর এটা আমাদের প্রথম ব্যাচ শুরু হচ্ছে, একদমই নতুন ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ। 6 মাসের একদম নিখুঁত পরিকল্পনা থাকবে, একদম ডট তোমাদের 6 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হবে। আর একটা তোমাদের জন্য বলতে পারো সুখবরও বলতে পারো, বা বলতে পারো যে তোমাদের জন্য একটা সারপ্রাইজও আছে, বলেই দিচ্ছি। সেটা হচ্ছে এই 6 মাসের যেটা তোমরা ফিস দিয়ে যা পড়বে, পরের 6 মাস একদম ফ্রি থাকবে। অর্থাৎ এই জানুয়ারি মাসে তোমরা যদি এটার ভর্তি হচ্ছ, একদম তোমাদের ডিসেম্বরে গিয়ে এই কোর্স শেষ হবে। অর্থাৎ পুরো 12 মাস এটা কিন্তু তোমাদের জন্য অ্যাক্টিভ থাকবে। এটা কারা পাবে? যারা আমাদের এই প্রথম যে আমাদের এই যে 12 তারিখে ক্লাস শুরু হচ্ছে, এই 12 তারিখের মধ্যে যারা অ্যাডমিশন নিয়ে নেবে, তারা কিন্তু এই 12 মাসের সুযোগটা পেয়ে যাবে। ঠিক আছে? তো 12 মাসের সুযোগটা কিন্তু তারা পেয়ে যাবে। ওকে, অর্থাৎ শুধু 6 মাসে তো আমরা সিলেবাস কমপ্লিট করবো, এই যে জুন জুলাইয়ের জন্য তো করবোই, তার সাথে সাথে পরে আবার 6 মাস কিন্তু তোমাদের জন্য এক্সট্রাভাবে থাকবে। এটা এইবারের এই যে নতুন বছরের শুরুতে এটা আমাদের করা হচ্ছে। ওকে, আর যেভাবে কোশ্চেনের ফরম্যাট আছে, যেমনটা আমরা আগেও বলেছি, যারা পুরনো স্টুডেন্ট আছো তারাও জানো যে প্রিভিয়াস যে ধরনের কোশ্চেন থাকে ওই ভিত্তিতেই মূলত করানো হয়, যেন কিনা যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে সেগুলোকে যেন আমরা কাউন্টার করতে পারি, সেই ভিত্তিতে যেন পড়াতে পারি, সেই জায়গাগুলোর উপরে আমরা ফোকাস করি। যেমন সিকোয়েন্স, স্টেপস যেগুলো এখনকার দিনে পরীক্ষাতে আসছে, ওই ভিত্তিতেই কিন্তু পড়ানো হয়, যেন কিনা পরীক্ষাতে তোমরা সহজেই সেগুলোকে ধরতে পারো যে কোন কোন বিষয়গুলোকে মানে বিষয় পরীক্ষাতে আসছে কি আসছে না, সেগুলো যেন সহজেই তোমরা ধরতে পারো। এবং ওই অনুসারে পরীক্ষাতে যখন তোমরা যাবে পরীক্ষা দিতে, তখন যেন আমাদের নোট এবং কোশ্চেন পেপার
দুটো যেন তোমরা মেলাতে পারো যে হ্যাঁ স্যার যেভাবে পড়িয়েছিল বা আমাদের যেভাবে পড়ানো ছিল সেভাবেই এসেছে। ডিআই আর 9টা ইউনিট আমরা পিওয়াইকিউ সলভ করাবো। তারপরে ক্লাসের প্রথম থেকেই 6000 এমসিকিউর একটা প্র্যাকটিস সেট আমরা মূলত তোমাদেরকে একটা করে টপিক পড়াবো, প্র্যাকটিস সেট দিতে থাকবো। তারপরে নোটস বাংলা ইংলিশ দুভাষাতেই থাকবে, আপডেটেড একদম থাকবে, বাংলা এবং ইংলিশ। আজকে ইংলিশে পড়ালাম, কারণটা হচ্ছে অনেক টার্ম থাকে যেগুলোকে সহজে অনেক সময় ধরা যায় না, তো যেন ইংলিশগুলোকে আমি ধরিয়ে দিতে পারি এবং তার সাথে সাথে তার বাংলাটাও এক্সপ্লেন করে দিতে পারি, ওই জন্য ইংলিশে পড়ালাম। এবং যখন নোট পাবে বাংলা ইংলিশ দু ভাষাতেই পাবে, একদম লিখিত আকারে থাকবে, তোমরা ওটা প্রিন্টও করে নিতে পারবে। আর শুধু রেকর্ডেড ক্লাস দিয়ে দায় সারা নয়, লাইভ ক্লাস এই যে এখন যেমনভাবে পড়ালাম, বিষয়গুলোকে প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে পড়ালাম, এইভাবেই তোমাদের কিন্তু রেগুলার বেসিসে পড়াবো। আর আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টার নয়, আমাদের প্রত্যেকটি ক্লাস কিন্তু 2 ঘন্টার হয়, এবং সাথে তো এক্সট্রা ক্লাসেস থাকেই, সেগুলো তো আছেই। এবং তোমাদের স্বাভাবিক তোমরা সবাই জানো আমি রেজাউল স্যার তোমাদের প্রত্যেক সপ্তাহে কাউন্সিলিং করব। প্রত্যেক সপ্তাহে যে টপিক পড়ানো হবে ওই টপিকের ওপরে কিন্তু প্রত্যেক সপ্তাহে মক টেস্ট আসবে, ঠিক আছে? মান্থলি ফিস দিতে পারবে, মান্থলি আকারে তোমরা চাইলে ফিস দিতে পারবে, কোনো অসুবিধে নেই। তোমাদের প্রথম দিকে একটা ফিস দিতে হবে, তারপরে বাকিটা মান্থলি ফিসের আকারে তোমরা দিয়ে দিতে পারবে, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল আমাদের স্ট্রাকচার। এবার ফি স্ট্রাকচারটা বা ফিসটা তোমরা যারা যারা ইচ্ছুক আছো তারা আমাদের ক্লাসের শেষে এই 9064253244 এই যে নম্বরটি আছে না, এই নম্বরটিতে একবার হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেবে, তাহলে দেখবে ফি স্ট্রাকচারটা তোমরা কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ কতটা তোমাদের মান্থলি পে করতে হবে, বা অ্যাপের থ্রুতেও তোমরা সেটাতে জয়েন করতে পারবে। ওকে, তো এটা কিন্তু তোমরা যখন ক্লাসটা শেষ হয়ে যাবে তখন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে এই যে নম্বরে হোয়াটসঅ্যাপ করে সেটা তোমরা জেনে নিতে পারবে। ওকে, এবার আসি যে টপিকটা আমরা পড়লাম, এই পজিটিভিজম আর পোস্ট পজিটিভিস্টিক অ্যাপ্রোচ, এই টপিকটার কিছু 2-1টি প্রশ্ন এবার আমরা একটু সলভ করি। ওকে, তাহলে বিষয়টা আরও বেশি ক্ল্যারিটি পাবে যে কতটুকু আমরা বুঝতে পারলাম কি পারলাম না। তো প্রথম কোশ্চেন দেখো, বলেছে দেখো এখানে একটা প্রথম কোশ্চেন আমি একটা দিয়েছি, বলছে মেটাফিজিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ ফিলসফি দ্যাট ডিলস উইথ অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট হুইচ ইজ ফলোয়িং ইজ দ্য মোস্ট ইন্টিমেটলি কানেক্টেড উইথ। বলছে মেটাফিজিক্স যেটা আমরা জানি, এই যে মেটাফিজিক্স যেটা আমরা আজকে পড়লাম, যে বিষয়টাকে আমরা আজকে পড়লাম, এই মেটাফিজিক্স কিসের সাথে কানেক্টেড রয়েছে, কোনটা হতে পারে বলো দেখি, বা লিখে জানাও দেখি কোনটা হতে পারে। এটা এই যে মেটাফিজিক্স শব্দটি আছে এটা কিসের সাথে কানেক্টেড রয়েছে? একদম এপিস্টেমোলজি, আজকেই পড়ালাম কিন্তু এটা কিসের সাথে কানেক্টেড রয়েছে? এপিস্টেমোলজির সাথে, আজকেই ডেসক্রাইব করলাম। হু ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু ইউজ দ্য টার্ম এপিস্টেমোলজি? এপিস্টেমোলজি টার্মটি কে প্রথম ব্যবহার করেছেন? কি হবে? হু ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু ইউজ এপিস্টেমোলজি? কি হবে? একদম ফ্রেডরিক ফেরিয়ার। ওকে, একদম সঠিক অ্যান্সার দিয়েছো। তারপরে হুইচ এপিস্টেমোলজিক্যাল অ্যাপ্রোচ বিলিভ দ্যাট লজিক অ্যান্ড রিজন আর দ্য প্রাইমারি মিন অফ অ্যাকোয়ারিং নলেজ? লজিক এবং রিজনের মাধ্যমে আমরা নলেজকে অ্যাকোয়ার করতে পারি, নিচের অপশনগুলোর মধ্যে কোন দৃষ্টিভঙ্গির থ্রুতে আমরা এটা জানতে পারি? কোনটা হতে পারে? সবাই অ্যান্সার দেবে তাড়াতাড়ি। একদম র্যাশনালিজম, তাই না? র্যাশনালিজমের থ্রুতে। এরপরে র্যাশনালিজম ইজ প্রাইমারি অ্যাসোসিয়েটেড উইথ হুইচ টাইপ অফ লজিক্যাল রিজনিং? র্যাশনালিজম আমরা নিচের অপশনগুলোর মধ্যে কোন ধরনের লজিক্যাল রিজনিংয়ের সাথে যুক্ত হতে দেখি, বা বলতে পারি যে রিলেটেড রয়েছে? কোনটা হবে? একদম ডিডাকশন, তাই না? এরপরে বলেছে সেন্সিং এক্সপিরিয়েন্স ইজ দ্য আলটিমেট স্টার্টিং পয়েন্ট ফর অল আওয়ার নলেজ। এই স্টেটমেন্ট অ্যালাইন উইথ? বলেছে ইন্দ্রিয়গত অভিজ্ঞতা আমাদের সকল জ্ঞানের চূড়ান্ত সূচনা বিন্দু। এটা কোন ধরনের বিষয়ের সাথে রিলেটেড? কোনটা হবে দেখো তো, কোনটা হবে? সেন্সিং এক্সপিরিয়েন্স ইজ দ্য আলটিমেট স্টার্টিং পয়েন্ট ফর অল আওয়ার নলেজ, এটা কোনটার সাথে রিলেটেড? কোনটা হবে? এটা হয়ে যাবে আমাদের এম্পিরিসিজম। ওকে, এরপরে নলেজ অ্যাকোয়ার থ্রু এক্সপিরিয়েন্স ইজ নোন অ্যাজ। বলেছে নলেজ অ্যাকোয়ার থ্রু এক্সপিরিয়েন্স, এটা কিসের মানে যখন আমরা এক্সপিরিয়েন্সের থ্রুতে নলেজকে অ্যাকোয়ার করবার চেষ্টা করি, এটাকে আমরা কি বলবো? কি বলবো সেটাকে?
কী হবে? একদম এই পোস্টেরিয়রি হিসাবে ধরা হবে। হুইচ ব্রাঞ্চ অফ ফিলসফি স্টাডিড দ্য কনসেপ্ট অফ এক্সিস্টেন্স, বিং অ্যান্ড মোস্ট ফান্ডামেন্টাল লেভেল অফ রিয়ালিটি? এক্সিস্টেন্স নিয়ে কোন ব্রাঞ্চ অফ ফিলসফি কাজ করে বলো দেখি, কোনটা কাজ করে? সবাই অ্যান্সার দাও, কোনটা হতে পারে? একদম অন্টোলজি, আজকেই পড়ালাম, একটু আগেই পড়ালাম। এই যে পারছো, অনেকেই অ্যান্সার দিচ্ছ এখানে, এই যে দেখো পারছো সবাই। তাহলে একটু পড়লেই এগুলো কিন্তু পারা যায়। এরপরে এক্সিওলজি ইজ সিনোনিমস উইথ হুইচ অফ দ্য ফলোইং টার্ম? এক্সিওলজিকে আমরা নিচের অপশনগুলোর মধ্যে কোন নামে আরেক নামে ডেকে থাকি বলো দেখি, কোনটা হবে? দেখি পারো কি না। যারা ক্লাস করেছো ঠিকই পারবে। ভ্যালু থিওরি বলি, তাই না? কি বলি? ভ্যালু থিওরি বলি, একদম ঠিক ধরেছ। এ প্যারাডাইম ইজ বেস্ট ডিফাইন্ড অ্যাজ, প্যারাডাইমকে আমরা কি বলতে পারি? যখন আমরা বলি প্যারাডাইম, এই প্যারাডাইম অর্থে আমরা কি ধরে থাকি, কি হবে বলো তো দেখি? যখন বলা হয় প্যারাডাইম, প্যারাডাইম অর্থে আমরা কি বুঝে থাকি বা কি ধরে থাকি, কি হবে? সবাই অ্যান্সার দেবে। একদম আজকেই পড়ালাম, দ্য ওয়ে অফ থিঙ্কিং অ্যাবাউট সামথিং, হাউ টু স্টাডি ইট। একদম। দ্য টার্ম পজিটিভিজম ওয়াজ কয়েন্ড বাই 19th সেঞ্চুরি, কে এটাকে নাম দিয়েছেন? এই যে টার্মটা আছে পজিটিভিজম, এটাকে কে নাম দিয়েছেন? কী হবে? সবাই অ্যান্সার দেবে। কী হবে? একদম আগস্টে কামটে, মানে উচ্চারণ হিসাবে যদি দেখি আমরা, আবার অনেকেই আগস্টে কোত বলে। এরপরে ইন দ্য পজিটিভিস্ট প্যারাডাইম নলেজ ইজ কনসিডার্ড ট্রাস্টওয়ার্দি অনলি ইফ ইট ইজ গেইন থ্রু, বলেছে নলেজকে তখনই ট্রাস্টওয়ার্দি ধরা হবে যখন নিচের অপশনগুলোর মধ্যে কোনটার থ্রুতে ওটাকে আমরা গেইন করতে পারবো। কী হবে? কী হবে বলো? একদম অবজারভেশন, সেন্স অ্যান্ড মেজারমেন্ট। এরপরে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চার্স রোল ইন পজিটিভিজম? রিসার্চারের বা গবেষকের ভূমিকা পজিটিভিজমে কী থাকবে? নিচের অপশনগুলোর মধ্যে কোনটা হবে? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো। গবেষকের ভূমিকা কী ধরনের হবে? নিচের অপশনগুলোর মধ্যে কোনটা হতে পারে? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আজকেই পড়লাম কিন্তু, যারা ক্লাসটা মন দিয়ে করেছো একদম একদম দেখো সবাই অ্যান্সার সঠিক দিচ্ছ, গুড। বি হবে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড অবজেক্টিভ। অ্যাকর্ডিং টু পজিটিভিজম সায়েন্স ইজ ডিটারমিনিস্টিক বিকজ, পজিটিভিজম অনুযায়ী যে বিজ্ঞান হচ্ছে নির্ণয়বাদী, কারণটা কি? কারণটা কি? একদম ইট এক্সপ্লেইন কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ, গুড। A major criticism of adopting positivism in business and social studies, it is reliance on, কিসের ওপরে ভিত্তি করে এটা করা হয়? দ্য মেজর ক্রিটিসিজম যদি আমরা দেখি কি হবে? একদম এটা হচ্ছে কি বর্তমান স্ট্যাটাস কো, বর্তমান পরিস্থিতির ওপরে, কারণ আমরা তো ওটা দেখতে পারি না, বর্তমান পরিস্থিতি ওরকম থাকে না। পোস্ট পজিটিভিজম রিসার্চ ফোকাসেস ক্রিটিক্যাল রিয়ালিটি রাদার দ্যান, কোনটার থেকে ক্রিটিক্যাল রিয়ালিটির উপরে গুরুত্ব দেয়? এবার এটাও কিন্তু আজকেই পড়ালাম, এটা তাহলে তোমাদের মাথায় রাখতে হবে যে পজিটিভিজম তাহলে কোন ধরনের বিষয়ের উপর গুরুত্ব দেয়, তাহলে ওই জায়গাটাকে ধরো, তাহলেই তোমরা পোস্ট পজিটিভিজমের বিষয়টা পেয়ে যাবে। কী হবে? রিয়ালিটি, তাই না? রিয়ালিটি, পজিটিভিজম রিয়ালিটির উপরে গুরুত্ব দেয়, আর পোস্ট পজিটিভিজম ক্রিটিক্যাল রিয়ালিটির উপর গুরুত্ব দেয়। হুইচ গ্রুপ অফ থিঙ্কার বিলিভ দ্যাট ইন্ডিভিজুয়ালস কনস্ট্রাক্ট দেয়ার ভিউ অফ ওয়ার্ল্ড বেসড অন দেয়ার পারসেপশন? নিচের অপশানগুলোর মধ্যে কোন থিঙ্কাররা বিলিভ করে যে ইন্ডিভিজুয়াল কনস্ট্রাক্ট দেয়ার ভিউ অফ ওয়ার্ল্ড বেসড অন দেয়ার পারসেপশন? কোন বিলিভাররা এটা করে বা কোন থিঙ্কাররা এটাকে ভেবে থাকে? কোনটা হবে? কোন থিঙ্কাররা এটা ভেবে থাকে? এরা ভেবে থাকে হচ্ছে কনস্ট্রাকটিভিস্টরা। কারা? কনস্ট্রাকটিভিস্টরা। ওকে। পোস্ট পজিটিভিজম ইজ জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ হুইচ টাইপ অফ রিসার্চ? বলছে পোস্ট পজিটিভিজম মূলত জেনারেলি অ্যাসোসিয়েটেড রয়েছে কোন ধরনের রিসার্চের সাথে রিলেটেড রয়েছে? এটা নিচের অপশনগুলোর মধ্যে কোনটা হতে পারে? কোনটা হবে? কোয়ালিটেটিভ অর মিক্সড রিসার্চ, তাই না? আমি তোমাদের বোঝালাম আজকেই যে কেন এটাকে মিক্সড রিসার্চ বলা হয়। ইন পোস্ট পজিটিভিজম দ্য অন্টোলজি ইন ক্রিটিক্যাল রিয়ালিস্ট অ্যান্ড দ্য এপিস্টেমোলজি ইজ, এটা হচ্ছে মডিফাইড অবজেক্টিভিস্ট। ওকে। এরপরে পোস্ট পজিটিভিজম ফোকাসেস অন থিওরি ভেরিফিকেশন ওয়ার পোস্ট পজিটিভিজম ফোকাসেস অন, এটা আমাদের 2025-এ এসেছিল। কী হবে?
দেখি পারো কি না। কী হবে? একদম এটা হয়ে যাবে ফলসিফিকেশন, তাই না? ফলসিফিকেশন। ওকে, বেশ, তাহলে এই চ্যাপ্টারটা তো আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে? আর যেহেতু মাঝে একটু নেটওয়ার্কের ইস্যু ছিল, তো এটা আমি ইউটিউবেও আপলোড করে দেবো, অসুবিধা নেই। তোমরা ইউটিউব থেকে তাহলে যেটুকু যে স্কিপ করে গেছো ওটাকে দেখে নিতে পারবে, ঠিক আছে? যেন কিনা ইউটিউবেও তোমাদের ওটা থেকে যায়। ওকে, আর আমাদের ব্যাচ কিন্তু, যেটা আমি তোমাদের আগেও বললাম, আমাদের ব্যাচ ঠিক 12 তারিখে শুরু হচ্ছে। তো যারা যারা চাইছো বা প্রিপারেশনটাকে আরও ভালোভাবে শুরু করতে, ঠিক আছে, যারা প্রিপারেশনটাকে আরও ভালোভাবে শুরু করতে চাইছো, তো 12 তারিখ থেকে শুরু হচ্ছে, তার আগেই অ্যাডমিশন নিয়ে নিও। একদম 12 তারিখ থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আর ধরে নাও আমাদের জুলাইয়ের মধ্যে কিন্তু টোটাল যে 10খানা ইউনিট আছে, টোটাল সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো যদি তোমরা চাও তাহলে সেই অনুসারে এখানে অ্যাডমিশন নিয়ে নিজের প্রিপারেশনটাকে এগিয়ে নাও। কারণ ওই পরীক্ষার 1-2 মাস আগে কিন্তু পড়ে কখনোই কোয়ালিফাই করা যায় না, এটা তোমরাও জানো। তো সেই অনুসারে তো এটা একটু মাথায় রাখো। আর ক্লাস টাইমিংটা থাকবে রাত্রের দিকে, রাত 9টা থেকে 2 ঘন্টার ক্লাস হবে, ওই ধরনের 11টা পর্যন্ত 2 ঘন্টার ক্লাস হবে। আপাতত যেটা টাইম ফিক্সড করা হয়েছে সেটা হচ্ছে রবিবার আর মঙ্গলবার। রবিবার আর মঙ্গলবারের দিকে রাত 9টার থেকে ধরে নাও ক্লাসটি শুরু হবে। তো এরপর যেটা 12 তারিখের যেটা ক্লাস হচ্ছে সেটা যেহেতু প্রথম ক্লাস, তাই অন্য দিনই নিচ্ছি। তারপরেরগুলো সব রবিবার মঙ্গলবার ভিত্তিতে ক্লাসগুলো আসবে। আর ক্লাস হওয়ার সাথে সাথে উইদিন অ্যান আওয়ার, মানে 1 ঘন্টার মধ্যে নোট বাংলা ইংলিশ দুভাষাতে পাবে। প্র্যাকটিস সেট সাথে সাথে অ্যাপে আপলোড হয়ে যাবে, ঠিক আছে? তো তো এটা তোমরা যখন অ্যাডমিশন নেবে, এখনও যদি তোমরা অ্যাপে অ্যাডমিশন নেয়, এখনও দেখবে প্র্যাকটিস সেট তোমাদের জন্য একদম শিডিউল করা আছে। যখনই আমাদের ক্লাস শেষ হবে সাথে সাথেই তোমাদের প্র্যাকটিস সেট হয়ে যাবে, মানে অ্যাডমিশন নেওয়ার পরে আর কি। ওকে, তো ঠিক আছে, তাহলে ক্লাসটি আশা করি ভালো লেগেছে। তাহলে এই পর্যন্ত রাখছি তাহলে, হ্যাঁ, নেক্সট ক্লাসে তাহলে দেখা হচ্ছে।